হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম কামাল, রিপন, ভালো আছি। শিহাব, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, ভালো আছি। জাওয়াদ, তোমরা সবাই কেমন আছো বলো? রাতিন, নমস্কার। পপি, তানিয়া, মঞ্জুরুল, মুশফিক, সাবিহা, আদাব, আয়মান, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 4 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ কে কে কমপ্লিট করছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দেখি অভি ভাইয়ের সৈনিক কয়জন আছে আজকে ক্লাসে? যারা লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করছো তোমাদেরকে অ্যাপ্রিসিয়েশন। আর যারা কমপ্লিট করো নাই তোমরাও আজকে ক্লাস বুঝতে পারবা। কেউ যদি এরকম থেকে থাকো যে বাড়ির কাজ করো নাই, কোনো সমস্যা নাই, আজকে ক্লাস বুঝতে কোনো অসুবিধা হবে না। বাট বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে উইকলি এক্সামের আগে। শোনো, এই সপ্তাহের শুক্রবারে লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম। কে কে জানো? হাত তোলো, কারা কারা জানো? ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 1 থেকে 4 পর্যন্ত এই শুক্রবারে উইকলি এক্সাম। উইকলি এক্সাম একদম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। শুক্রবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি ওয়েব অ্যাপে গিয়ে এক্সাম সাইটে ঢুকে পরীক্ষা দিতে পারবা। মোট 15টা এমসিকিউ থাকবে, সময় থাকবে 15 মিনিট। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, লেকচার 1 থেকে 3 পর্যন্ত যা কিছু বাড়ির কাজ দিছি এবং আজকের ক্লাসে যা পড়াবো এটাই হচ্ছে উইকলি এক্সামের সিলেবাস। আজকের ক্লাসের পর কোনো বাড়ির কাজ থাকবে না। মানে উইকলি এক্সামের সিলেবাস হচ্ছে লেকচার 1 থেকে 4 পর্যন্ত ক্লাসে যা পড়াইছি এবং লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ যা কিছু দিছি এটার উপর উইকলি এক্সাম। তো 150 নাম্বার, 15টা এমসিকিউ। কে কত বাবা বলো? এই 4টা ক্লাসে যা কিছু পড়াইছি তা থেকেই প্রশ্ন আসবে। কার কেমন কনফিডেন্স? 150-এ কে কত পাবা? কমেন্ট করো দেখি। 150ই পাবো? আরে সর্বনাশ, সব দেখি 150। আজকে কি ম্যাট্রিক্স শেষ হবে? হ্যাঁ, আজকে ম্যাট্রিক্স শেষ হবে, নির্ণায়ক শুরু করে দেবো আজকে ক্লাসেই। বাট ম্যাট্রিক্সের আরও কিছু টাইপ আছে যেগুলো আমরা নির্ণায়ক সাথে দেখবো। কারণ ইনভার্স ম্যাট্রিক্স সংক্রান্ত ম্যাথগুলা যেগুলা ভর্তি পরীক্ষাতে প্রচুর আসে, ওগুলা পড়ার জন্য আগে নির্ণায়কটাও পড়ে নিতে হবে। বুঝতে পারছো? সবাই দেখি 150। ভেরি গুড। দেখা যাবে, দেখা যাবে ডিফারেন্সিয়েশন ও উইকলি এক্সাম কবে হবে? পরের সপ্তাহে। বুঝতেছো? ধরো এই শুক্রবারে যেহেতু ম্যাট্রিক্স নির্ণায়কের উইকলি এক্সাম, পরের শুক্রবারে হবে অন্তরীকরণের উপর উইকলি এক্সাম। এভাবে এক সপ্তাহ পরপর পরপর চলতে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সবাই চলে আসছো দেখি তো। অ্যাটেন্ডেন্স এখনো বাড়তেছে? হ্যাঁ, এখনো বাড়তেছে। আচ্ছা, আর 1 মিনিট পরে শুরু করি। 160 পাবো? এই সর্বনাশ, অত উস্তাদি করা লাগবো না। 150-এর মধ্যে 160 পাওয়ার দরকার নাই। আজকে কি ক্যালকুলেটর ট্রিক শিখাবেন? না, আজকে না, মেবি আরও 2টা ক্লাস পরে। কারণ ইনভার্স ম্যাট্রিক্স এখনও আমরা পড়ি নাই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখনও পড়ি নাই। মানে আগে আমরা সবগুলা টাইপ পড়ে যেগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায় সবগুলো আগে শেষ হইলে একসাথে দেখাই দিব। কারণ আজকে যদি ক্যালকুলেটর ট্রিক্স দেখাই তাহলে শুধু গুণগুলা দেখাইতে হবে। এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখি নাই, ইনভার্স ম্যাট্রিক্স শিখি নাই। আগে সবগুলো টাইপ শেষ হোক, তারপরে দেখাই দেবো। তাহলে একটা ক্লাসের মধ্যেই সব দেখাই দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তুলে ফেলো, যা কিছু আছে তুলে ফেলো। আগে যা কিছু আছে লিখো, তারপরে আমি বুঝাইতেছি। লম্ব ম্যাট্রিক্স। আমরা এখনো পর্যন্ত ম্যাট্রিক্সে টোটাল 15টা প্রকারভেদ শিখছিলাম, মনে আছে তো আগের ক্লাসগুলোতে? তো 16 নাম্বার প্রকারভেদ লিখে ফেলো। রাকিবুল ভাইয়ের ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, ওটা দেখে নিলেও হবে, কোনো সমস্যা নাই। রাকিবের ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা সবগুলো অর্থের ক্যালকুলেটর হ্যাক্স পাবা। কাজে যারা অ্যাডভান্স ওখান থেকে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। দেখো, তোলা শেষ হলে ডান কমেন্ট করো। লম্ব ম্যাট্রিক্স ইংরেজিতে বলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ তার উপরে টি, মনে আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অথবা এ ট্রান্সপোজ ইনটু এ। তুমি এ ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করো, অথবা আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তারপরে এ ম্যাট্রিক্স গুণ করো যদি আই হয়। এই আই কি জিনিস বলো? এটা লিখাও, আগে যা কিছু আগে আছে লিখো, যেমনে আছে অমনে লিখে ডান কমেন্ট করো যে ভাই লম্ব ম্যাট্রিক্স কাকে বলে।
কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা তখনই লম্ব ম্যাট্রিক্স বলবো যদি ওই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে, অথবা আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তারপরে ওই ম্যাট্রিক্স গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স হয়। আই মানে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, সবাই জানো। লেখা শেষ হইছে, ডান ডান ডান। হ্যাঁ ঠিক আছে, আতিকুর রহমান তোমার নাম বলে ফেলছি, ওকে ফাইন। এখন আমাকে তোমরা বলো, এটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখতে হবে, পারবা না? এটা এমসিকিউতে আসবে যে একটা ম্যাট্রিক্স কখন অর্থগোনাল হবে, যদি একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। আর এটা কি হইতে হবে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স তো বিয়ে শাদী করে নাই, ওর কিন্তু বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেছে। যা কিছু প্রকারভেদ শিখতেছি সব কিছু আসতেছে কোত্থেকে? বর্গ ম্যাট্রিক্স থেকে। তো দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি এটাকে আগে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ মানে কি? সারিগুলা কলাম হয়ে যাবে অথবা কলামগুলা সারি, একই কথা। তো প্রথম সারিকে প্রথম কলাম মানে দাও কস থিটা সাইন থিটা, দ্বিতীয় সারিকে মাইনাস সাইন থিটা কস থিটা। দেখো এই যে প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাকে আমি ট্রান্সপোজ করছি। প্রথম সারিকে প্রথম কলাম বানিয়ে দিছি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম। এইবার এ এর সাথে এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজের সাথে এ, যেটাই করো না কেন আমি এটা করে দিচ্ছি। আগে এ বসাও, তারপরে এ ট্রান্সপোজ গুণ করো। গুণ করে বলো অভেদক ম্যাট্রিক্স আসে কিনা। কস থিটা সাইন থিটা ম্যাট্রিক্সের গুণ আমরা গত ক্লাসে শিখছি, মাইনাস সাইন থিটা কস থিটা। দুইটা ম্যাট্রিক্স গুণ করো, কস থিটা মাইনাস সাইন থিটা। তারপর কি আছে? সাইন থিটা কস থিটা। এই দুইটা ম্যাট্রিক্স কি করে দাও? গুণ করে দাও। ম্যাট্রিক্সের গুণ আমরা কবে শিখে ফেলছি? ম্যাট্রিক্সের গুণ আমরা গত ক্লাসেই শিখে ফেলছি। ওয়েট, ম্যাট্রিক্সের গুণ আমরা গত ক্লাসেই শিখে ফেলছি। গুণ করো তো, সারি দিয়ে কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, কজের সাথে কস গুণ কস স্কয়ার থিটা প্লাস সাইনের সাথে সাইন গুণ সাইন স্কয়ার থিটা। তো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেলছি। এখন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, কস থিটার সাথে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস কস থিটা সাইন থিটা, তারপরে প্লাস এই সাইন থিটা দিয়ে এই কস থিটা, অর্থাৎ সাইন থিটা কস থিটা। দেখো ভাই আমরা কি করলাম? আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম এবং প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলাম। এইবার সেম কাজ দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা দিয়ে গুণ হবে সাইন থিটা, কস থিটা সাইন থিটা। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো, মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা কস স্কয়ার থিটা। এইবার দেখো সরকারি সূত্র, এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যোগ করলে 1 হয়। কে কে জানো? এই জিনিস জানো না এমন কোন পবিত্র পাপী আসো? এটা 1। এই যে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যোগ করলে কত হবে? 1 হবে। এবং এখানে কাটাকাটি গিয়ে 0, এখানে মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা কাটাকাটি গিয়ে 0, এখানেও সেম মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা কাটাকাটি গিয়ে কি হবে? 0। আর এটা সরকারি সূত্র, শেষ। তার মানে খেয়াল করে দেখো আমরা এ ইন্টু এ ট্রান্সপোজ করলাম, করার পরে কি পাইছি দেখো, এটা I2। এটা কি 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স, মনে আছে? এটা 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স I2। অথবা তুমি এটা চেক করে দেখো, এটা চেক করো যে আগে ট্রান্সপোজ পরে এ, ওটাও I2 আসবে। চেক করো আগে এ ট্রান্সপোজ তারপরে এ। ম্যাট্রিক্সের গুণন তো সবসময় যে বিনিময় সূত্র মেনে চলবে তা তো না, বাট এখানে তুমি আগে এ তারপরে এ ট্রান্সপোজ গুণ করো, অথবা আগে এ ট্রান্সপোজ তারপরে এ গুণ করো, এটাও দেখবো অভেদক ম্যাট্রিক্সে আসছে 2/2 মাত্রার, শেষ। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা যখন মেনে চলবে তখন আমরা কি বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা একটা অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। কে কে বুঝছো বলো? এই যে এ ম্যাট্রিক্সটাকে বলতে পারবো লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। পরীক্ষায় যদি এটা রিটেনে ক নাম্বারে আসে, যে কোনো একটা দেখাইলেই হবে, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান I2 অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ সমান I2। দুইটা আলাদা করে দেখানোর দরকার নাই। রিটেনে যখন আসবে শুধু একটা, মানে হয় এ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করো অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ, আলাদা করে দুইটা দেখাইতে হবে না, যে কোনো একটা দেখাইলেই হবে। ঠিক আছে, ভেরি গুড, খুবই ইজি। ঠিক আছে, এরপরে এই যে দেখো
প্রমাণ করো যে এই ম্যাট্রিক্সটি উলম্ব। দেখো আমাদের বইগুলাতে লম্ব ম্যাট্রিক্সকেই উলম্ব ম্যাট্রিক্স বলে, একই কথা। যদিও ইন্ডিয়ান বইগুলাতে সারি উলম্ব কি বলে, আনুভূমিক উলম্ব, আরো দুইটা টাইপ আছে, বাট আমাদের দেশের বইগুলাতে লম্ব ম্যাট্রিক্সকেই উলম্ব ম্যাট্রিক্স বলে। কাজে এটা নিয়ে কনফিউশনের কোনো দরকার নাই। লম্ব, উলম্ব বা লম্ব বা লম্বিক কথা একই। উলম্ব বা লম্ব বা লম্বিক সব একই নাম। দেখো উলম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স নাম একই। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলা শেষ হলে ডান কমেন্ট করো। তোমাকে বলতে পারে প্রমাণ করো যে এই ম্যাট্রিক্সটা একটা উলম্ব ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স, একই নাম, তিনটা নামেই ডাকতে পারে। তো দেখো কি বলছে, উলম্ব ম্যাট্রিক্স দেখাইতে বলছে। তো উলম্ব ম্যাট্রিক্স দেখানোর কন্ডিশন কি, দেখো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন সেটাকে কি বলবো আমরা, লম্ব ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স বা ইংরেজিতে বলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো খেয়াল করে দেখো এইখানে যে ডি দেওয়া আছে, আগে তুমি তাকে ট্রান্সপোজ করো। আগে তোমার কি লাগবে, ডি ট্রান্সপোজ লাগবে। সামনে 1/3 যেমনে আছে অমনে থাকুক, কারণ এই 1/3 তো সবগুলা ভুক্তির সাথেই গুণ আকারে আছে, তাই না? একটা ম্যাট্রিক্সকে 1/3 দিয়ে গুণ করা মানে কি, সবগুলা ভুক্তির সাথেই সেটা গুণ হবে। তো এটা যেমনে আছে এমনি থাকুক। তুমি ভিতরের গুলাকে, এই যে দেখো প্রথম সারিটাকে প্রথম কলাম বানাই দাও, প্রথম সারিটাকে প্রথম কলাম বানিয়ে দিলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম ট্রান্সপোজ করতেছি, তৃতীয় সারিকে তৃতীয় কলাম 2 2 -1। দেখো আমরা কি করলাম, ডি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল তাকে আমরা ট্রান্সপোজ করলাম। এইবার প্রমাণ করতে হবে ম্যাট্রিক্সটি লম্ব ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। এখন লিখো, এখন ডি গুণ ডিটি সমান কি হবে, 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1 গুণ ডিটি, ডিটি মানে কি সামনে আরেকটা 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1। এইবার দেখো এই যে সামনে এখানে 1/3 এখানে 1/3 গুণ করে দাও। সামনে যে এই যে দেখো এখানে 1/3 এখানে 1/3, এই দুইটার সামনে তুমি গুণ করে দাও, কত হবে 1/9, 1/9। আর এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করো, গুণ করে দেখো এটা আসে কিনা, 9 0 0 0 9 0 বলো আসে কিনা, 0 0 9। শোনো এই যে সামনের দুইটা ধ্রুবক 1/3 1/3 গুণ করে দাও, আর এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে বলো এটা আসে কিনা, দ্রুত দ্রুত। তাহলে 9 দিয়ে ভাগ করে দাও সবগুলা ভুক্তিকে, সবগুলা ভুক্তির সামনে কি আছে, 1/9 আছে ম্যাট্রিক্সের সামনে, তাহলে সবগুলা ভুক্তিকে 9 দিয়ে ভাগ করে দাও। 9 কে ভাগ করলে 1 1 1, আর বাকি সবগুলা তো আগে থেকেই 0 ভাই, 0 কে 9 দিয়ে ভাগ করলেও তো সে 0ই থাকবে, শেষ। এটা হচ্ছে I3, এই যে অবেদক ম্যাট্রিক্স চলে আসছে। দেখো প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা যদি 2/2 থাকে, যেমন এখানে দেখো 2/2 একটা বর্গ ম্যাট্রিক্স হবে অবশ্যই। এই যে দেখো প্রশ্ন বলাই আছে সংজ্ঞার মধ্যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। প্রশ্নের ম্যাট্রিক্সটা যদি 2/2 মাত্রার হয় তাইলে অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 মাত্রার আসবে। আর প্রশ্নের ম্যাট্রিক্সটা যদি 3/3 হয়, এই যে ম্যাট্রিক্সটা কি 3/3, তাহলে অ্যানসারটাও মানে লাস্টে অবেদক ম্যাট্রিক্সটাও কি আসবে, I3। এখন লিখে বলো, যেহেতু ডি গুণ ডি ট্রান্সপোজ সমান অবেদক ম্যাট্রিক্স পাওয়া গেছে, সুতরাং বলো, সুতরাং ডি একটি উলম্ব ম্যাট্রিক্স। কে কে বুঝছো? সুতরাং ডি একটি উলম্ব বা লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ এই যে জিনিস, হ্যাঁ ফাইন ভাইয়া। -1 আসে তো, এই -1 আসে, কারো কি মাইনাস আসছে, এই মিলে নাই। লাস্টে উত্তর যেহেতু অবেদক ম্যাট্রিক্স আসবে আর সামনে যেহেতু 9 দিয়ে ভাগ, তাহলে তো ভাই এটা বুঝাই যায় যে সবগুলা 9 আসবে। 9 দিয়ে ভাগ করে দিলে অবেদক ম্যাট্রিক্স চলে আসে, কাজ শেষ। এখন এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। এইভাবে করলে হবে কি? হ্যাঁ হবে না, কেন কেন হবে না?
দাদা বাড়ির কাজের পিডিএফ এর সাথে তো বইয়ের মিল পাইনি। বইয়ের মিল পাওনি? আমি কি বাড়ির কাজ তাইলে আগের এডিশনের বই থেকে দিয়ে দিছি নাকি? বাড়ির কাজ ম্যাট্রিক্স নায়কেরটা? তাইলে মনে হয় ম্যাট্রিক্স নায়কের বাড়ির কাজ আমি 24 ব্যাচের বই থেকে দাগাই দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নাই, চেক করে দিব নে। টাইপগুলা বুঝছো তো তাইলেই হবে। শোনো, বাড়ির কাজগুলা দিচ্ছি, কোন টাইপগুলা বাড়ির কাজ এটা বুঝতে পারলেই হইলো। তুমি তো বুঝতে পারছো যে কোন টাইপগুলা বাড়ির কাজ, তাইলেই হয়েছে। ওকে, পরবর্তী বাড়ির কাজ দেওয়ার আগে আমি চেক করে দিব যে তোমাদের মানে এই এডিশনের বইটা কিনা। ঠিক আছে, দেখো এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। দেখাও যে এই ম্যাট্রিক্সটা প্রকৃত লম্ব। ভাই লম্ব ম্যাট্রিক্স কি জিনিস পড়ছি? প্রকৃত লম্ব মানে কি? শোনো, কোন ম্যাট্রিক্সের, দেখো ভালো মতো শোনো আমার কথা, প্রকৃত লম্ব কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আচ্ছা এখানে তো ডি বলে নাই, এখানে তো এ বলছে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করলে যদি আবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন সেটাকে কি বলি আমরা? তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা বলি লম্ব ম্যাট্রিক্স। আর যদি ওই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান 1 হয়, দেখো এই যে দুই পাশে দুইটা দাগ মডুলাস চিহ্নের মতো, দুই পাশে একটা ম্যাট্রিক্সের দুই পাশে দুইটা দাগ মডুলাস চিহ্নের মতো, এটা দিয়ে বোঝায় ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 1 হয়, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 1 একক হয় বা 1 হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলি প্রকৃত লম্ব। এটা সমান আই এবং দেখো কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায় এবং ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা আমরা এখনো পড়ি নাই, নির্ণায়কের মান যদি 1 হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। লিখো প্রকৃত লম্ব। ঘটনা বুঝছো? মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স হয়, তাইলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলি লম্ব ম্যাট্রিক্স। এবং যদি ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 1 হয়, তখন সেটাকে বলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এখন আমাকে বলো, আমরা কি নির্ণায়কের মান বের করা শিখছি? আমরা তো এখনো নির্ণায়কে যাই নাই, গেছি? বলো, আমরা কি নির্ণায়কের মান শিখছি? না। তো আপাতত এটা মনে রাখো যে নির্ণায়কের মান 1 হইতে হবে। তো আমরা যখন নির্ণায়কের মান বের করা শিখে ফেলবো, তখন তুমি এটা পারবা। তো তোমার প্রথম কাজ কি? তুমি আগে দেখাবা এটা লম্ব ম্যাট্রিক্স, আগে তুমি এ ট্রান্সপোজ বাইর করবা, তারপরে এ ইনটু এ ট্রান্সপোজ গুণ করবা, দেখবা কি আসে? অবেদক ম্যাট্রিক্স 3/3 1 0 0 0 1 0 0 0 1। এতটুকু তো সেম আগের ম্যাথটার মতোই। আগে এ ট্রান্সপোজ বের করতে হবে, তারপর এ ইনটু এ ট্রান্সপোজ গুণ করে অবেদক ম্যাট্রিক্স দেখাইতে হবে। এতটুকু দেখানোর পরে দেখাইতে হবে যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা এখনো শিখাই নাই, আপাতত খালি জেনে রাখো। আমরা আজকে ক্লাসের লাস্টেই শিখে ফেলবো যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। নির্ণায়কের মান বের করে দেখবা যে 1 আসে। সুতরাং এ একটি প্রকৃত লম্ব। বুঝছো ঘটনা? আপাতত তুমি খালি একটুক দেখো, এই যে একটুক, যে এ ইনটু এ ট্রান্সপোজ, এই দুইটা গুণ করার পর যেহেতু অবেদক ম্যাট্রিক্স আসছে, লিখে দে এটা I3। যেহেতু অবেদক ম্যাট্রিক্স আসছে, তাহলে এ ম্যাট্রিক্সটা লম্ব ম্যাট্রিক্স। বাট প্রকৃত লম্ব তখনই হবে, তখনই আমরা ম্যাট্রিক্সটাকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলবো যখন তার নির্ণায়কের মান 1 হবে। তো আপাতত খালি জেনে রাখো, যখন আমরা নির্ণায়কের মান বের করে শিখে ফেলবো, তখন তোমার কাছে এটা পানি ভাত মনে হবে। আপাতত তুমি খালি জেনে রাখো যে নির্ণায়কের মান 1 হবে। কেমনে হবে সেটা আমরা আজকে ক্লাসের লাস্টেই হয়তো শিখে ফেলবো, অথবা পরের ক্লাসের প্রথমেই, লেকচার 5-এর প্রথমেই শিখে ফেলবো। ঠিক আছে? এটা কিন্তু উইকলি এক্সামে আসবে। উইকলি এক্সামে একটা প্রশ্ন থাকবে যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, খুবই সুন্দর না? এই ম্যাট্রিক্স কেমন লাগতেছে বলো। এখন আমাকে তোমরা বলো যে সাইকেল 4-এ জটিল সংখ্যা কে কে পড়ছো? সাইকেল 4-এ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 যারা পড়ো নাই, তোমাদের কোনো সমস্যা নাই, একটা জিনিস খালি লাগবে এখানে, জটিল সংখ্যা কে কে পড়ছো? দেখি তো কয় % স্টুডেন্ট পড়ছে।
জটিল সংখ্যার একটা কনসেপ্ট লাগবে, আমি পড়ছি, এই সবাই দেখি পড়ে ফেলছে, পড়ি নাই আচ্ছা কোনো অসুবিধা নাই। এখন আমার কথা শোনো, ম্যাট্রিক্সে জটিল ম্যাট্রিক্স সংক্রান্ত কিছু প্রকারভেদ আছে যেগুলো একাডেমিকে অত বেশি আসে না। জটিল ম্যাট্রিক্স সংক্রান্ত টাইপগুলো একাডেমিকে আসে না, বাট অ্যাডমিশনে কাজে লাগতে পারে, এই জন্য আমরা শিখে রাখবো। তো যারা জটিল সংখ্যা পড়ে ফেলছো তোমাদের কাছে এগুলো খুবই ইজি লাগবে, আর জটিল সংখ্যা যারা পড়ো নাই তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট টেনশনের কিচ্ছু নাই, জটিল সংখ্যা পড়ার পরে সেকেন্ড পেপারে একদম ইজি হয়ে যাবে এই জিনিসটা। আপাতত খালি আমি যতটুকু বলি অতটুকু শোনো, এর বাইরে কিচ্ছু লাগবে না, আমি যতটুকু বলি অতটুকু শোনো। দেখো জটিল সংখ্যা মানে হচ্ছে আই দিয়ে প্রকাশ করি, ইমাজিনারি নাম্বার আই দিয়ে আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি, ইমাজিনারি নাম্বারকে, এবং আই মানে রুট ওভারের ভিতরে -1। দেখো রুট ওভারের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে সেটা বাস্তব সংখ্যা হয় না, এটা তো তোমরা জানো। বাস্তব সংখ্যার বেলায় রুট ওভারের মধ্যে নেগেটিভ কিছু থাকতে পারে না, তখন সেটাকে আমরা জটিল সংখ্যায় আই দিয়ে প্রকাশ করি। আই স্কোয়ার সমান কি হবে? উভয় পক্ষকে স্কোয়ার করে দাও -1। বলে এতটুকু জিনিস মনে থাকবে, আমি যতটুকু বলতেছি অতটুকু, আর কিছু লাগবে না। যে ভাই আই সমান রুট ওভার অফ -1 এবং উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, আই স্কোয়ার সমান -1, ফাইন। এরপরে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো জটিল সংখ্যাকে প্রকাশ করে এইভাবে a প্লাস আইবি, এটা হচ্ছে জটিল সংখ্যার ফরম্যাট a প্লাস আইবি। যেমন আমি একটা উদাহরণ দেই, a প্লাস আইবি একটা উদাহরণ, যেমন ধরো 2 প্লাস 3i, 2 প্লাস 3i, অথবা -2 প্লাস 7i, এটা প্লাস মাইনাস যে কোনোটাই হইতে পারে এই ধরনের ফরম্যাট। এবং a প্লাস আইবি, দেখো a প্লাস আইবি এই ফরম্যাটের অনুবন্ধী জটিল, দেখো তোমাকে বলবে a প্লাস আইবি এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী সংখ্যা। দেখো এতটুকু জিনিস জানলেই হবে যে a প্লাস আইবি এর অনুবন্ধী মানে আই এর চিহ্ন চেঞ্জ, আই এর সামনে চিহ্ন চেঞ্জ, a মাইনাস, এতটুকু জানলেই এনাফ। যে ভাই তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে কেউ যদি বলে যে একটা জটিল সংখ্যা a প্লাস আইবি, তার অনুবন্ধী জটিল সংখ্যা কি? জাস্ট আই এর সহগের চিহ্ন চেঞ্জ, আই এর সামনে আগে ছিল প্লাস এখন হয়ে গেছে মাইনাস। তাহলে আমাকে বলো তো যে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা কি হবে? কমেন্ট করে বলো অনুবন্ধী। দেখো 2 প্লাস 3i এর অনুবন্ধী কি হবে? খালি আই এর সহগের চিহ্ন চেঞ্জ, আই এর সামনে আগে ছিল +3 এখন হয়েছে -3, 2 - 3i। এটার কি হবে? আগে ছিল -2 প্লাস 7i, দেখো -2 যেমন ছিল অমনি থাকবে, -2 এর কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, চিহ্ন চেঞ্জ হবে শুধুমাত্র আই এর সহগের, আই এর সহগ আগে ছিল +7 এখন হয়ে যাবে -7। বলো এতটুকু জিনিস কাদের ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার মানে ফাইন, আর কিচ্ছু লাগবে না। অনুবন্ধী জটিল সংখ্যা এতটুকু ক্লিয়ার মানে আর কিছু চাই না। জটিল সংখ্যা যারা পড়ো নাই শুধু এতটুকু জানা থাকলেই চলবে। আরেকটা জিনিস অনেকের খটকা লাগতে পারে, তোমাকে যদি কেউ বলে মনে করে যে শুধু 5i এর অনুবন্ধী জটিল কি হবে বলো তো? শুধু 5i, শুধু 5i এই সংখ্যাটার অনুবন্ধী জটিল কি? দেখো শুধু 5i মানে হচ্ছে 0 প্লাস 5i, যার সামনে কেউ নাই তার সামনে 0, মানে সামনে কিছু নাই মানে পজিটিভ চিহ্ন আছে, 0 প্লাস 5i, তাহলে তার অনুবন্ধী হবে 0 মাইনাস 5i, শুধু আই এর সহগের চিহ্ন চেঞ্জ, 0 প্লাস 5i হয়ে যাবে -5i। তো এটা তো বোঝানোর জন্য আসলে এইভাবে লেখা লাগে না, জাস্ট শুধু 5i মানে কি -5i, বুঝছো? 5 শুধু আই এর সহগের চিহ্ন চেঞ্জ, 5i থেকে হয়ে যাবে -5i। আশা করি এতটুকু জিনিস ক্লিয়ার, না বোঝার কোনো কারণ নাই, এতটুকু জিনিস খুবই ইজি ছিল। তো যারা জটিল সংখ্যা পড়ো নাই মন খারাপ করার কোনো কারণ নাই, যতটুকু জিনিস এখানে বলছি অতটুকু জিনিস মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। এইখানে যা কিছু লিখছি এতটুকু পারো মানে তোমার আর কিছু দরকার নাই, বাকি সব জটিল সংখ্যায় পড়বা। এখন ওয়েট, যা কিছু আছে আগে লিখে ফেলো। জটিল ম্যাট্রিক্স ইংরেজিতে, জটিল সংখ্যা ইংরেজি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তো জটিল ম্যাট্রিক্স মানে কমপ্লেক্স ম্যাট্রিক্স। জটিল উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্সকে জটিল ম্যাট্রিক্স বলে। লিখে ডান কমেন্ট করো ভাইয়া। কোনো একটা ম্যাট্রিক্সে যদি মিনিমাম একটা জটিল উপাদান থাকে তাইলেই সেটাকে আমরা বলবো জটিল ম্যাট্রিক্স। যেমন এটা একটা 3/3 ম্যাট্রিক্স, আমাকে কমেন্টটা বলো তো 3/3 ম্যাট্রিক্সে মোট ভুক্তি কয়টা? 3/3 ম্যাট্রিক্সে মোট ভুক্তি বা উপাদান 9টা।
এই 9টা উপাদানের মধ্যে মিনিমাম একটা সংখ্যা বা একটা ভুক্তি বা একটা উপাদান যদি জটিল সংখ্যা হয় তাইলেই সেটা জটিল ম্যাট্রিক্স। আমাকে বলো তো এখানে মোট কয়টা জটিল সংখ্যা আছে? এই যে ভুক্তিগুলা একটু দেখে বলো এখানে মোট কয়টা জটিল সংখ্যা আছে? এই যে 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা। বাট তোমরা যখন এই প্রশ্নটাই আমি যদি জটিল সংখ্যা অধ্যায় করতাম, আচ্ছা যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা বলো তো, আমি যদি জটিল সংখ্যা অধ্যায়ে জিজ্ঞেস করতাম যে এখানে মোট কয়টা জটিল সংখ্যা আছে, কি উত্তর হইতো? তখন উত্তর হইতো 9টা। কারণ সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। এটা কে কে জানো? যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা বলো, যারা পড়ো নাই চিন্তা নাই, আপাতত খালি এতটুক জানো যারা জটিল সংখ্যা পড়ো নাই যে শুধুমাত্র যেই ভুক্তিগুলাতে আই আছে এরাই জটিল। বাট আসলে সকল বাস্তব সংখ্যাও জটিল সংখ্যা। কাজে আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে এখানে সবগুলা সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা। বাট আপাতত যারা জটিল সংখ্যা পড়ো নাই তোমরা অত চিন্তা করো না, খালি আমার কথা শোনো যে মিনিমাম একটা ভুক্তি যদি জটিল অর্থাৎ আই থাকে, তুমি কোনো একটা ম্যাট্রিক্সে যদি দেখো অন্তত একটা ভুক্তির মধ্যে ছোট হাতের আই আছে তাইলেই সেটা জটিল ম্যাট্রিক্স। কথা শেষ, বুঝছো? কথা শেষ, ফাইন। এরপরে লিখো অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। শুধু সংজ্ঞাটা আগে লিখো। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স ইংরেজি হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স বা কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্স। একটা জিনিস বাদ গেছে, কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্স। কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্স কোন জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলির অনুবন্ধী ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। এখানে একটা জটিল হবে, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স কোন জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলির অনুবন্ধী ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। লিখে ফেলো। যারা জটিল সংখ্যা পড়ো নাই খেলে এতটুকু জেনে রাখো যে একটা ম্যাট্রিক্সে যদি মিনিমাম একটা ভুক্তিতে তুমি দেখো ছোট হাতের আই আছে মানে জটিল ভুক্তি আছে, তাহলে সেটাকে তুমি বলে দিবা ওটা জটিল ম্যাট্রিক্স। সবগুলা ভুক্তি জটিল হওয়ার দরকার নাই, মিনিমাম একটা ভুক্তি জটিল হইলেই আমরা সেই ম্যাট্রিক্সকে জটিল ভুক্তি মানে জটিল ম্যাট্রিক্স বলে দিব। ফাইন, ওকে। তো এটা গেল অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। কি বলছে? কোন একটা জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলার অনুবন্ধী ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তোমরা আগে এই পর্যন্ত লিখো, এই পর্যন্ত আগে সংজ্ঞাটা লিখো এবং শুধু এ ম্যাট্রিক্সটা লিখো, লিখে ডান কমেন্ট করো। আইসিটি এক্সামের টি শার্ট কবে পাবা? বৃহস্পতিবারে কুরিয়ার করব, হয়তো শনিবার রবিবারে পাবা। হ্যাঁ, তো দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যতগুলা জটিল উপাদান আছে দেখো, এই যে 5 - 2i, এই 5 - 2i এর জায়গায় বসাবা তার অনুবন্ধী সংখ্যা। আমাকে বলো তো 5 - 2i এর অনুবন্ধী সংখ্যা কি? জাস্ট মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস, আই এর সামনে চিহ্ন চেঞ্জ, -2 হয়ে যাবে +2i। এই যে এখানে আই হয়ে যাবে -i, 3 + i হয়ে যাবে 3 - i, 2 - i হয়ে যাবে 2 + i। কে কে বুঝছো ভাই? খুব ইজি জিনিস। দেখো একটা ম্যাট্রিক্সে যতগুলা জটিল ভুক্তি থাকবে সবগুলা জটিল ভুক্তিকে তুমি অনুবন্ধী করে দিবা। সবগুলা জটিল ভুক্তিকে অনুবন্ধী করে দিলেই সেটাকে বলে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো 5 - 2i + 2i, i হয়ে যাবে -i, এনে 3 - i থাকলে এটা হবে প্লাস, আর এটা প্লাস থাকলে এটা মাইনাস, ঘটনা সেম। এবং অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে এ বার দ্বারা প্রকাশ করা হয়। কারণ তোমরা যারা জটিল সংখ্যা পড়ছো তোমরা জানো যে এই যে a + ib এটাকে যদি z দ্বারা প্রকাশ করা হয় তাহলে a - ib কে প্রকাশ করা হয় z বার দিয়ে। জটিল সংখ্যাকে ছোট হাতের z দিয়ে প্রকাশ করে। ধরো এই সংখ্যাটা যদি ছোট হাতের z ধরো তাহলে অনুবন্ধী সংখ্যাটা হবে z বার। এখানেও একইভাবে যে এই ম্যাট্রিক্সটা যদি a হয় তার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, দেখো এ ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব a বার দিয়ে। বুঝতে পেরেছো? খুবই ইজি, খুবই সিম্পল, ভেরি ইজি। আর যে সংখ্যাগুলো বাস্তব সংখ্যা ওরা চেঞ্জ হবে না। 6 7 4 0 -1, এই দেখো 6 7 4 0 -1 এরা আগে যেমনে ছিল পরেও অমনিই আছে, কোনো চেঞ্জ নাই। এরপরে 19 যেমনে আছে এমনি লিখো, লিখে ডান কমেন্ট করো। অনুবন্ধী
বিম্ব জটিল ম্যাট্রিক্স যা আছে লিখো, লিখে ডান কমেন্ট করো, তারপর আমি বুঝাচ্ছি। এগুলা একাডেমিকে আসে না, বাট ভার্সিটি অ্যাডমিশনে চলে আসতে পারে, শিখে রাখো, বাদ দিয়ে লাভ নাই। অনুবন্ধী বিম্ব, এই বিম্ব মানে কি? ট্রান্সপোজ, মনে আছে? বিম্ব মানে ট্রান্সপোজ। একটু আগে পড়ে আসছি অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তো অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স মানে আগে অনুবন্ধী করব, তারপরে ট্রান্সপোজ করব, ম্যাথ শেষ। আগে লিখো, সংজ্ঞাটা লিখে রাখো। কোন ম্যাট্রিক্স এর উপাদানগুলো অনুবন্ধী করে, অনুবন্ধী মানে শুধু জটিল গুলাকে, অনুবন্ধী মানে কি? শুধু জটিল গুলা, একটু আগে দেখে আসছো। তারপর সারি ও কলামের উপাদানগুলা বিনিময় করলে, মানে কি? ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলে। ইহাকে এ থিটা দ্বারা প্রকাশ করা হয়। কোনো টেনশন নাই, আগে লিখো, যা কিছু আছে অমনে লিখে ডান কমেন্ট করো, তারপরে আমি বোঝাবো। ভাই নামে পরিচয়, নাম দেখেই বোঝা যায়। অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স মানে হচ্ছে সেটা অবশ্যই জটিল ম্যাট্রিক্স হবে। জটিল ম্যাট্রিক্সের জটিল ভুক্তিগুলাকে অনুবন্ধী করে দিব, তারপর পুরা ম্যাট্রিক্সটাকে বিম্ব করে দিব। বিম্ব মানে ট্রান্সপোজ, বিম্ব মানে ট্রান্সপোজ। হ্যাঁ, লিখা শেষ হয়েছে। এইবার দেখো, আগে অনুবন্ধী করি। আগে এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী করো। 2 + 4i লিখো, 2 - 4i, 3 যেমনি ছিল অমনি থাকবে। 5 - 9i হবে 5 + 9i। তারপরে 4 2 যেমনি ছিল এমনি থাকবে, শুধু জটিল ভুক্তিগুলাকে অনুবন্ধী করো। 5 + 2i হবে 5 - 2i, -5 যেমনি ছিল এমনি থাকবে। 3i হয়ে যাবে -3i, 4 - i হয়ে যাবে 4 + i। দেখো কি করলাম ভাইয়া, কি করছি? শুধু অনুবন্ধী করছি। একটা জটিল ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা জটিল ম্যাট্রিক্স দেওয়া আছে, এই জটিল ম্যাট্রিক্সটাকে আমি কি করছি? অনুবন্ধী করছি। এই যে দেখো, আমরা কি করলাম? 2 + 4i প্লাস হয়ে গেছে -i এর সবগুলা যত জায়গায় i আছে, যেই ভুক্তিগুলোতে i আছে, শুধু i এর সহগটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে অনুবন্ধী। এইবার বিম্ব, বিম্ব মানে কি? ট্রান্সপোজ। এই যে এবার এটাকে এবার কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। দেখো ট্রান্সপোজ, এই যে এই ম্যাট্রিক্সে কি করতে হবে? ট্রান্সপোজ। প্রথম সারি হয়েছে প্রথম কলাম, 2 - 4i 3 5 + 9i। দেখো প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, তারপর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, 4 5 - 2i, তারপরে কত? -3i। 2 - 5 তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, 2 - 5 4 + i। শেষ। এই যে দেখো, কোনো একটা জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী এবং বিম্ব, অনুবন্ধী মানে শুধু জটিল ভুক্তিগুলার i এর সহগের চিহ্ন চেঞ্জ, এবং তারপরে বিম্ব মানে পুরা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ। এটাকেই বলে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। এবং এটাকে প্রকাশ করা হয় দেখো এ থিটা দিয়ে। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ থিটা দিয়ে। দেখো এই যে এ থিটা দিয়ে। একটা এমসিকিউ আসবে, এমসিকিউ মানে কি? পরীক্ষায় আমি এই উইকলি এক্সামে দিব যে নিচের কোনটি সঠিক? এ থিটা সমান এ বার টি, সাথে আরো 4টা অপশন থাকবে, 3টা অপশন থাকবে, কোনটা সঠিক বলো? এই যে এটা। এ থিটা মানে কি? এ থিটা মানে হচ্ছে একটা জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী এবং ট্রান্সপোজ দুইটাই করতে হবে। কে কে বুঝছো এটা বলো? এখন কয়েকজন প্রশ্ন করতে পারে যে ভাই আপনি আগে অনুবন্ধী করছেন তারপরে ট্রান্সপোজ করছেন। কেউ যদি উল্টা করে, তোমাদের কি মনে হয় হবে নাকি হবে না? কারো ইচ্ছা হলো ভাই আমি আগে ট্রান্সপোজ করব তারপরে অনুবন্ধী করব, হবে নাকি হবে না? বলো। হবে, কোনো সমস্যা নাই, হবে, কোনো সমস্যা নাই। শোনো, অনুবন্ধী করবা বিম্ব করবা, এনে কোনটা আগে করতে হবে কোনটা পরে এটা ডাজেন্ট ম্যাটার। আমি আগে অনুবন্ধী করে তারপর ট্রান্সপোজ করছি। কেউ যদি আগে ট্রান্সপোজ করে পরে অনুবন্ধী করে, সেটাও হবে, উত্তর একই আসবে। নো প্রবলেম এট অল। ওকে ফাইন। কাজেই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানে আগে জটিল ভুক্তিগুলাকে অনুবন্ধী করবা, তারপর পুরা ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেবা, শেষ। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এটা মনে রাখবা কিন্তু। এই যে এটাকে প্রকাশ করা এ থিটা দিয়ে। পরীক্ষায় কিন্তু এইভাবে থাকে না। পরীক্ষায় যে এই জিনিসটা থাকে না, কিন্তু পরীক্ষায় থাকে এইভাবে। কাজেই চিনতে পারতে হবে তখন। এইবার লিখো 20 হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটার কোনো ইংরেজি নাম না, এটা নিজেই ইংরেজি নাম।
হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে বাংলাতে হার্মিশিয়ান ম্যাট্রিক্সই বলে। লিখো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস? কোন বর্গ ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। দেখো সব কিন্তু বর্গ ভাই, আয়ত ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স কিন্তু শেষ, বংশবৃদ্ধি হয়নি। দেখো কোন বর্গ ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি তার এ থিটা আর এ সেম হয়। এই এ থিটা মানে কি? মাত্র পড়ে আসলাম, কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্সকে বলে এ থিটা। তুমি একটা ম্যাট্রিক্সকে অনুবন্ধী বিম্ব করার পরে যদি দেখো আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, তখন সেটাকে বলে হার্মিশিয়ান। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখো, উইকলি এক্সামে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। একাডেমিকে যদিও আসে না, এই টাইপগুলো একাডেমিকে আসে না, আসবে কোথায়? অ্যাডমিশনে। বুঝতেছো? হার্মিশিয়ান মানে কি? কোন একটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং জটিল ম্যাট্রিক্স। এই যে দেখো এই এ থিটা কখন আসে? জটিল ম্যাট্রিক্সে না? অবশ্যই জটিল ম্যাট্রিক্স হইতে হবে। প্রথম কথা জটিল ম্যাট্রিক্স হইতে হবে, মানে মিনিমাম একটা ভুক্তি জটিল হইতে হবে। তারপর সেটাকে অনুবন্ধী করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। করার পরে যদি দেখো এ থিটা সমান এ, তখন সেটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওয়েট, আগে এ থিটা বের করতে হবে। তো এ থিটা বের করার জন্য কি করতে হবে? ধরো আগে অনুবন্ধী করি। ওয়েট, আগে অনুবন্ধী করি। 2 3 প্লাস আই হবে 3 মাইনাস আই, 4 প্লাস আই হবে 4 মাইনাস আই। তারপরে দেখো 3 মাইনাস আই হবে 3 প্লাস আই, 4 মাইনাস আই হবে 4 প্লাস আই। তারপরে 4 3 মাইনাস 2i হবে 3 প্লাস 2i, 3 প্লাস 2i হবে 3 মাইনাস 2i। 6 যেমনি ছিল এমনি থাকবে। খেয়াল করে দেখো আমরা কি করছি? অনুবন্ধী করে দিছি। খালি জটিল ভুক্তিগুলোকে আমরা কি করে দিছি? অনুবন্ধী করেছি। এবার এটাকে ট্রান্সপোজ করো। এই দেখো অনুবন্ধী এবং ট্রান্সপোজ, এই যে এটা করলে এটাকে কি বলে? এটাকেই তো বলে এ থিটা। ভাইয়া এ থিটা মানে কি? অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী করছি, এখন বিম্ব করব। কি করব? দেখো প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, 2 3 মাইনাস আই 4 মাইনাস আই, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম। দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, 3 প্লাস আই 4 3 মাইনাস 2i। তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, 4 প্লাস আই 3 প্লাস 2i 6। বলো আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে নাকি আসে নাই? একটু দেখো, চোখ মেলে দেখো, আবার আগে যেই ম্যাট্রিক্সটা ছিল সেটাই ফেরত আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং এ থিটা সমান এ, মানে একটা বর্গ জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী এবং বিম্ব করার পরে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে, তখন সেটাকে বলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। সেটাকে কি বলে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কথা সত্য নাকি মিথ্যা বলো? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার সহজ উপায় দেখো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার সহজ উপায় লিখো, মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি, মুখ্যকর্ণের সবগুলি ভুক্তি অবশ্যই বাস্তব হতে হবে, অবশ্যই বাস্তব হতে হবে। তোমরা কি একটা জিনিস দেখতেছো যে এখানে যে আমি উদাহরণটা লিখে রাখছি, দেখো এই যে এখানে আমি উদাহরণটা লিখে রাখছি, কারোর চোখে কি এই জিনিসটা পড়ছে যে মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি বাস্তব সংখ্যা? ভাইয়া কোনো একটা ম্যাট্রিক্স হার্মিশিয়ান হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে সেই ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি অবশ্যই বাস্তব হতে হবে। যদি মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি বাস্তব না হয়, যে কোনো একটা ভুক্তি যদি জটিল হয়ে যায় মুখ্যকর্ণের, তাহলে সেটা হার্মিশিয়ান হবে না, প্রথম শর্ত। তারপরে তোমরা কি দেখতেছো এই যে এই বরাবর ভুক্তিগুলা অনুবন্ধী, কে কে চিনতে পারতেছো? দেখো এই যে 3 মাইনাস আই 3 প্লাস আই, 4 মাইনাস আই 4 প্লাস আই, 3 মাইনাস 2i 3 প্লাস 2i। এই ভুক্তিগুলার পরিচয় কি কার কার মনে আছে? একটা এ আই জে, একটা এ জে আই, এ আই জে এ জে আই মনে আছে? এগুলো হবে অনুবন্ধী সংখ্যা। কে কে বুঝতেছো? এ আই জে এবং এ জে আই পরস্পরের অনুবন্ধী সংখ্যা হবে। কে কে বুঝছো একটু সত্যি করে বলো? পরস্পরের অনুবন্ধী সংখ্যা হবে, পরস্পরের অনুবন্ধী সংখ্যা হতে হবে। দেখো ভালো মতো একটু খেয়াল করে দেখো, একটু ভালো মতো খেয়াল করে দেখো যে ভাই
মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি হইতে হবে বাস্তব সংখ্যা, এবং এই যে এই বরাবর যে ভুক্তিগুলা, এই বরাবর ভুক্তিগুলা অবশ্যই কি হইতে হবে, যদি জটিল সংখ্যা হয়, এই বরাবর ভুক্তিগুলো যদি জটিল সংখ্যা হয় তাহলে অবশ্যই এরা পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আচ্ছা জটিল লিখে দিই, অনুবন্ধী জটিল সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এইবার আমাকে বলো, আমি যদি তোমাকে বলি যে এইবার তুমি হার্মিশিয়ান ম্যাট্রিক্স একটা উদাহরণ লিখো, কে কে পারবা? তোমাকে যদি আমি এবার বলি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ লিখো, কেমন লিখবা? হার্মিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখো। মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি আগে বাস্তব সংখ্যা দিয়ে দাও, ধরো 1 2 3। মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি আগেই দিয়ে দাও বাস্তব সংখ্যা। এইবার এই বরাবর মনে করো এটা 1 প্লাস আই, এটা হবে 1 মাইনাস আই। এটা যদি হয় 2 মাইনাস আই, এটা হবে 2 প্লাস আই। এটা যদি হয় 7 প্লাস 2i, এইটা হবে 7 প্লাস 2i। এই যে শেষ। কাজেই এখন যদি উইকলি এক্সামে আসে নিচের কোনটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তোমার কি এইটা চেক করে বাইর করতে হবে? বলো, আমি যদি এমসিকিউতে দেই নিচের কোনটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তুমি যদি চালাক হও তোমার কি এত কিছু করার দরকার আছে? বলো, তোমার কি এত কিছু করার দরকার আছে? তুমি জাস্ট এটা চেক করবা, -2i হবে। আচ্ছা হ্যাঁ, এটা ভুলে প্লাস লিখে বলছি। দেখো এটা যদি 7 প্লাস 2i হয়, এটা হবে 7 মাইনাস 2i। শেষ, জাস্ট অনুবন্ধী জটিল, শেষ। কাজেই এখন যদি আমি তোমাকে এমসিকিউতে দেই, এই উইকলি এক্সামের এমসিকিউতে দিয়ে বলি নিচের কোনটি, বলো নিচের কোনটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তোমার কিন্তু এত কিছু চেক করার দরকার নাই। তুমি খালি দেখবা প্রথম শর্ত, মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি অবশ্যই বাস্তব সংখ্যা হইতে হবে। মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি অবশ্যই বাস্তব। আর এই বরাবর কি অনুবন্ধী জটিল, এই বরাবর ভুক্তিগুলো কি হবে? অনুবন্ধী জটিল। আর এই বরাবর ভুক্তিগুলো যদি জটিল না হয় তাহলে চেঞ্জ হবে না। আরেকটা উদাহরণ দিই, দেখো মিনিমাম একটা ভুক্তি জটিল হইলেই হবে, সবগুলা ভুক্তি জটিল হইতে হবে এরকম না কিন্তু। যেমন আরেকটা উদাহরণ মনে করো হচ্ছে এ, ধরো 4 5 7, মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি বাস্তব সংখ্যা। আর এই বরাবর মনে করো যে এটা -2i, এটা কত হবে +2i, এটা মনে করো 9, এটা কি 9ই হবে? এটা তো জটিল না, জটিল না হলে তো আর অনুবন্ধী করার দরকার হচ্ছে না। এটা মনে করো যে 5 - 3i, এটা 5 + 3i। কে কে বুঝছো বলো? ভাইয়া মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি বাস্তব, মুখ্যকর্ণ ছাড়া বাকি সবগুলা যে জটিল হইতে হবে এরকম কিন্তু না। কেউ আবার ভাইবো না যে মুখ্যকর্ণ ছাড়া বাকি সবগুলা জটিল হইতে হবে, না তো ভাই। জটিল ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? মিনিমাম একটা ভুক্তি জটিল হইলেই হবে। এই কে কে বুঝছো বলো যে হার্মিশিয়ান হওয়ার জন্য মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি বাস্তব হইতে হবে, ভালো কথা। তারপর বাকি যে ভুক্তিগুলো আছে যেগুলো জটিল সেইগুলো অনুবন্ধী হবে। এই যে এই বরাবর এটা যদি -2i হয় এটা +2i, এটা যদি 5 - 3i হয় এটা 5 + 3i। বাট যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তো অনুবন্ধী করা লাগতেছে না। এটা +9, এটা কি -9 হবে? বলো, এটা যদি 9 থাকে এটা কি -9 হবে? না, এটা তো জটিল না। অনুবন্ধী হবে শুধু জটিলগুলা। এই উইকলি এক্সামে কিন্তু এটা ভুল করবে অনেকেই। আমি উইকলি এক্সামে কি করব, এটা দিব 9, এটা -9। যারা এগুলা ভুল করবে একেবারে সর্বনাশ, 150 কিন্তু পাওয়া হবে না ভাই। অনুবন্ধী হবে শুধু জটিল উপাদানগুলা, মনে রাখো। এই বেচারা তো জটিল না, তারে তুমি কেন অনুবন্ধী করবা ভাই? শেষ, সুন্দর। তো এটা গেল কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স এ থিটা সমান এ হইলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান। দেখো এ আই জে এবং এ জে আই পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা হবে। যদি জটিল হয় আর যদি বাস্তব হয় তাহলে তো চেঞ্জ হবে না। কেউ আবার ভাইবো না যে বাস্তব থাকলেও অনুবন্ধী হবে। ভাই অনুবন্ধী হবে শুধু জটিল ভুক্তির বেলায়। আর যদি এই ভুক্তিটা বাস্তব হয় তাহলে চেঞ্জ হবে না। এটা যদি হয় 7, এটাও হবে 7, মনে থাকে যেন। লাস্ট দুইটা আছে, দেখো বিপরীত হার্মিশিয়ান, খুব ইজি, মাত্র পড়লাম হার্মিশিয়ান। এ থিটা সমান এ হইলে হার্মিশিয়ান হয়, আর এ থিটা সমান -a হইলে এটাকে বলে বিপরীত হার্মিশিয়ান, বা এটাকে অনেকে বিহার্মিশিয়ান বলে। তোমাদের কি মনে আছে এরকম আরো দুইটা পড়ছিলাম যে আমরা? কার মনে আছে? একটা ছিল প্রতিসম, একটা বিপ্রতিসম। এ ট্রান্সপোজ সমান এ হইলে সেটাকে প্রতিসম বলে, আর এ ট্রান্সপোজ সমান -a হইলে সেটাকে বলে বিপ্রতিসম। তো এখানেও সেম, এ থিটা সমান এ হইলে হার্মিশিয়ান, আর এ থিটা সমান -a হইলে বিহার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ান। তুমি এটা করবা, এটা হাউস ওয়াইফ।
তুমি আগে এ বার করবা, তারপর ট্রান্সপোজ করবা, এটা মানেই তো এ থিটা। তুমি আগে অনুবন্ধী করবা, ট্রান্সপোজ করবা, তারপর এখান থেকে একটা মাইনাস কমন নিবা, এখান থেকে একটা মাইনাস কমন নিবা, দেখবে এটা আসে, এটা হাউস ওয়াইফ। নিজেরা চেক করবা, নিজেরা চেক করবা। আগেরটা দেখাই দিছি, এটা দেখাবো না, এটা দেখানোর দরকার নাই। তুমি আগে এটাকে অনুবন্ধী করবা, ট্রান্সপোজ করবা, তারপর সেটা থেকে একটা মাইনাস কমন নিবা। মাইনাস কমন নিলে দেখবা আবার আগের ম্যাট্রিক্সটা ফেরত চলে এসেছে। এটা হাউস ওয়াইফ, নিজেরা করবা, লিখে রাখো। আপাতত যতটুকু লিখছি অতটুকু লিখে রাখো। লিখে রাখো। লিখা শেষ হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। যে ভাইয়া বিপরীত হারমিশিয়ান তখনই বলবো যখন এ থিটা সমান মাইনাস এ হবে। এ থিটা সমান এ হইলে, এ থিটা সমান এ হইলে সেটাকে বলবো হারমিশিয়ান, আর এ থিটা সমান মাইনাস এ হইলে বি হারমিশিয়ান বা বিপরীত হারমিশিয়ান। এখন লিখো বিপরীত হারমিশিয়ান চেনার শর্ত। চেনার শর্ত লিখো। দেখো হারমিশিয়ানের বেলায় কি ছিল? হারমিশিয়ানের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলা ছিল বাস্তব সংখ্যা। এবার লেখো বিপরীত হারমিশিয়ানের বেলায় মুখ্য কর্ণের ভুক্তিগুলি, মুখ্য কর্ণের ভুক্তিগুলি, মুখ্য কর্ণের ভুক্তিগুলি অবশ্যই জটিল অথবা শূন্য হবে। শূন্য হবে, এইটা প্রথম স্টেপ। ভাইয়া বিপরীত হারমিশিয়ান হওয়ার জন্য মুখ্য কর্ণের ভুক্তিগুলা অবশ্যই হয় হবে জটিল সংখ্যা অথবা শূন্য। দেখো এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলা হয় জটিল সংখ্যা অথবা শূন্য, কথা সত্য কিনা? শুধুমাত্র এই লাইনটাও যদি তুমি মনে রাখো তাইলে এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারবে। আগে দেখবা বিপরীত হারমিশিয়ান হওয়ার জন্য মুখ্য কোণের ভুক্তিগুলা অবশ্যই হয় জটিল সংখ্যা নয় জিরো। হয় এই তোমাদের মনে আছে যে বিপ্রতিসমর বেলায়, কার কার মনে আছে? এটা কার কার মনে আছে যে বিপ্রতিসম হওয়ার জন্য মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি জিরো হওয়া লাগতো? মনে আছে? ওটা ছিল বিপ্রতিসমের বেলায়। আর বি হারমিশিয়ান বা বিপরীত হারমিশিয়ানের বেলায় হয় মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি জটিল অথবা শূন্য। যেমন এই দেখো এই দুইটা জটিল, সেটা শূন্য। বাট এটা যদি শূন্য না হয়ে ওয়ান হইতো তাহলে এটা জীবনেও বিপরীত হারমিশিয়ান হবে না। হয় জটিল সংখ্যা অথবা শূন্য হইতে হবে। এরপরে এই যে এই বরাবর, এই বরাবর দেখো এ আই জে এবং এ জে আই বরাবর ভুক্তিগুলো, এই যে দেখো এই বরাবর, এই বরাবর এ আই জে সমান এ জে আই, এ আই জে এবং এ জে আই বরাবর ভুক্তিগুলির বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে। এইবার আর জটিল অংশের চিহ্ন চেঞ্জ হবে না, শুধু বাস্তব অংশের, ওয়েট, বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। আমার কথা শোনো। প্রথম কথা হচ্ছে মুখ্য কোণের সবগুলো ভুক্তি অবশ্যই জটিল সংখ্যা অথবা শূন্য হবে। এরপরে এ আই জে এবং এ জে আই বরাবর, মানে এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর ভুক্তিগুলার বাস্তব অংশের চিহ্ন পরিবর্তন হবে। আমার কথা শোনো, এই যে 2 - 3i, এখানে বাস্তব অংশ কতটুকু? এই যে 2। ভাইয়া আই সংবলিত যে পথটা এটা হচ্ছে কাল্পনিক অংশ, মানে জটিল অংশ বা কাল্পনিক অংশ যেটাকে বলি আমরা। ভালো মতো শুনো, যখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বের করি, কই কই ছিল অনুবন্ধী জটিল সংখ্যা? এই যে অনুবন্ধী জটিল সংখ্যাতে কি হয়? কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয়, অর্থাৎ আই এর চিহ্ন চেঞ্জ হয়। এবং এটা কোথায় ঘটে? হারমিশিয়ানের বেলায়। হারমিশিয়ানের বেলায় দেখো এই বরাবর, এই দেখো 3 যেমনে ছিল অমনি আছে, শুধু আই এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। 4 যেমনে ছিল অমনি আছে, শুধু আই এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। আর বিপরীত হারমিশিয়ান হবে উল্টা জিনিস। কি হবে? -3i যেমনে আছে অমনি থাকবে, শুধু বাস্তব অংশ মানে যেই অংশের সাথে আই নাই 2 হয়ে যাবে -2। এই দেখো এই যে 2 হয়ে যাবে -2, এবং এখানে কোনো বাস্তব অংশ নাই, এটা চেঞ্জ হবে না। দেখো 3i, এখানে তো কোনো বাস্তব অংশ নাই, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো। 3i মানে কি? 0 + 3i, তাহলে -0 + 3i। ভাই 0 কে -0 লেখা তো লাগে না। কে কে বুঝছো একটু বলো। আমার কথা শোনো,
হার্মিশিয়ান ম্যাট্রিক্সে এ আই জে এবং এ জে আই বরাবর অনুবন্ধী জটিল সংখ্যা হয়। অনুবন্ধী মানে আই এর চিহ্ন চেঞ্জ বা কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ। আর বিপরীত হার্মিশিয়ানের বেলায় আই এর চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তাই, শুধু বাস্তব অংশ অর্থাৎ যে অংশের সাথে আই নাই, এই যে টু, টু হয়ে যাবে -2, এই যে এখানে প্লাস আই থাকবে, 2 হয়ে যাবে -2, এখানে যদি -2 থাকতো এখানে হয়ে যাবে +2। আর এই যে দুইটা ভুক্তি, এখানে দেখো এখানে কোনো বাস্তব অংশ নাই, শুধু 3i, তো আই এর চিহ্ন চেঞ্জ হবে না, বাস্তব অংশ এখানে নাই, নাই মানে 0, তো 0-র তো চিহ্ন চেঞ্জ করার দরকার নাই। এইবার আমাকে বলো, আমি যদি তোমাকে বলি যে একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স লিখো, দুইটা লিখে দেখাই, কে কে পারবা বলো? এইবার আমাকে বলো যে কে কে পারবা। দেখো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স লিখো, কেমনে লিখবা? মুখ্য কোণে সবগুলো ভুক্তি আগে দাও, জটিল এবং বাস্তব। ধরো যে 1 + i, এটা ধরো 2i, হয় সবগুলো জটিল দিয়ে দাও অথবা 0, হয় সবগুলো জটিল অথবা সবগুলো 0, তোমার কোনটা ভালো লাগে? হয় সবগুলো জটিল অথবা সবগুলো 0, 0 দেওয়া তো ইজি। আচ্ছা আরেকটা 0 দিয়ে দেখাবো না, হয় সবগুলো জটিল অথবা সবগুলো 0। তারপরে এখানে মনে করে যে 2i, তাহলে এখানে 2i থাকবে কারণ কাল্পনিক অংশ চেঞ্জ হবে না। এখানে মনে করে যে 3 + 7i, এটা হবে -3 + 7i, এখানে প্লাস ছিল 3, বাস্তব অংশ +3 ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা মনে করে যে 7, এটা হয়ে যাবে -7, কারণ এটা পুরোটাই বাস্তব অংশ। এই ভালো মতো বোঝো, 7 মানে কি? 7 মানে 7 + 0 × i, তাহলে এটাকে যদি আমি বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ করি কি হবে? -7 + 0 × i, কাজে এখানে পুরোটাই বাস্তব সংখ্যা, ভালো মতো বোঝো। শুধু বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে, মুখ্য কর্ণ ছাড়া। 7 হয়ে যাবে কি -7, ভুল করা যাবে না। ফাইন। দেখো জটিল অংশ থাকলে, শুধু জটিল অংশ থাকলে চিহ্ন চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো বাস্তব অংশ নাই, চেঞ্জ হবে শুধু বাস্তব অংশের চিহ্ন, 7 হয়ে যাবে -7। আরেকটা উদাহরণ লিখি, তোমরা কি বুঝতেছো যে এমসিকিউতে এগুলো আসলে এগুলা দাগানোর জন্য কিচ্ছু ক্যালকুলেশন করা লাগবে না। আরেকটা লিখে দিই, মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি দিয়ে দাও 0, মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি 0। ধরো এটা হচ্ছে -2, এটা হবে +2, মিনিমাম একটা জটিল ভুক্তি দিতেই হবে। ধরো এটা 3 ধরো -3 + 2i, তাহলে এটা হবে +3 + 2i, -3 বাস্তব অংশ হয়ে যাবে প্লাস। আরে এখানে মনে করো যে আরেকটা জটিল দিয়ে দিই, ধরো যে -1 + i, এটা হবে +1 + i। সবাই বলো বুঝছো কিনা, পারবা কিনা এইবার? কাজেই তোমাকে যদি এমসিকিউতে বলা হয় নিচের কোনটি বি হার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ান, পারবা, কিচ্ছু ক্যালকুলেশন করার দরকার নাই। তুমি সবার আগে দেখবা যে মুখ্য কোণের সবগুলো ভুক্তি হয় জটিল অথবা 0, হইতে পারে এই দুইটা জটিল এইটা 0 হইতে পারে, অথবা 3টাই 0 অথবা 3টাই জটিল, কোনো সমস্যা নাই। তারপরে এই বরাবর বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ, এই যে বাস্তব অংশ -2 হয়ে গেছে +2, এনে বাস্তব অংশ -3 হয়ে গেছে +3, এনে বাস্তব অংশ -1 হয়ে গেছে +1, আর বাকিগুলা যেমনি ছিল অমনি থাকবে, বাকিগুলা যেমনে ছিল অমনেই থাকবে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ভেরি গুড। লাস্ট লিখা গেল, লাস্ট আরেকটা টাইপ। এরপরে ম্যাট্রিক্সের আরো দুইটা টাইপ আমরা শিখবো, ওগুলো হচ্ছে নির্ণায়ক পড়ার পরে। এটা 22 হবে ভাইয়া, 22 হবে, আগেরটা কি 21 ছিল? হ্যাঁ 21, তাহলে এটা 22, বলে 21 লিখে ফেলছি, ঠিক করে নাও, এটা 22 হবে। হ্যাঁ যেমনে আছে অমনে লিখে ফেলো, আগে যেভাবে আছে এভাবে লিখো, লিখে ডান কমেন্ট করো। কোন বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে, এই যে সুন্দর জিনিস, এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি জিনিস পরে আসছি। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মানেই তো থিটা, এই যে থিটা, অনুবন্ধী করব বিম্ব করব, গুণ করলে যদি গুণফল অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তবে তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সাথে, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স এ, তার সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ থিটা গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা কি বাড়ির কাজ দেওয়া যায় না? বলো
নাকি করে দিতে হবে? আচ্ছা আগে তোমরা লিখে শেষ করো, তারপর বলো পারবা কি না। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি সেখান থেকে আগে এ থিটা বের করবা। এ থিটা বের করা শিখাইছি না? বলো। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, অবশ্যই জটিল ম্যাট্রিক্স হবে, মিনিমাম একটা ভুক্তি জটিল হইতেই হবে। সেখান থেকে তুমি আগে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ এ থিটা বের করবা। তারপর কি বলছে, কোন বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স অর্থাৎ আই পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলে ইউনিটারি। লিখো। আর মান বলছে ক্লাস আটকে যাচ্ছে। ক্লাস তো ঠিক আছে আর মান দেখতে পাচ্ছি ক্লাস ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো এটা করে দিই যেহেতু লাস্ট টাইপটা। প্রথমে তুমি এ থিটা বের করো। এ থিটা কেমন বের করবো আগে? এবার সামনে 1/√3 যেমনে সেমনে থাকুক, সামনে 1/√3 যেমনে সেমনে থাকুক, 1 তো 1ই থাকবে, 1 প্লাস আই হবে 1 মাইনাস আই, আর 1 মাইনাস আই হয়ে যাবে 1 প্লাস আই, -1 -1ই থাকবে। মানে প্রথমে আমরা অনুবন্ধী করলাম। অনুবন্ধী মানে জটিল অংশের চিহ্ন চেঞ্জ, মানে জটিল ভুক্তিগুলার। মাইনাস আই হয়ে গেছে প্লাস আই, প্লাস আই হয়ে গেছে মাইনাস আই। এবার এ থিটা, এ থিটা মানে কি? এই যে অনুবন্ধী করছি, এখন এটাকে ট্রান্সপোজ করে দিব। এটাকে ট্রান্সপোজ করে দাও, সামনে 1/√3 যেমন সামনে থাকুক। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 1 1 মাইনাস আই, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 1 প্লাস আই মাইনাস 1। দেখো যে ম্যাট্রিক্সটা আসছে, তাই না? যে ম্যাট্রিক্স ছিল ওটাই ফেরত আসছে। এইবার এ এর সাথে এ থিটা গুণ করে দাও। এখন এ ইন্টু এ থিটা কি হবে? 1/√3 1 1 মাইনাস আই 1 প্লাস আই মাইনাস আই, এটা এ। আর এ থিটাও কি সেমই তো? এ থিটা সেম, তাহলে ইন্টু 1/√3 1/√3 1 1 প্লাস আই 1 1 প্লাস আই 1 মাইনাস আই মাইনাস আই, সরি এটা তো -1, এই ভুল লিখছি তো, এটা তো মাইনাস আই না, এটা -1 -1, এটা -1। এইবার গুণ করে দাও 1/√3 1/√3 গুণ করো 1/√3। দেখো এই যে 1/√3, এই যে 1/√3 গুণ করলে কি হয়ে যাবে? 1/3 গুণ করলে 1/3। তারপর এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, 1 এর সাথে গুণ হবে 1 প্লাস 1 প্লাস আই এর সাথে গুণ হবে 1 মাইনাস আই, এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 এর সাথে গুণ হবে 1 প্লাস আই 1 প্লাস আই, তারপর 1 প্লাস আই এর সাথে গুণ হবে -1, তাহলে -1 মাইনাস আই। তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 1 মাইনাস আই এর সাথে 1, তাহলে 1 মাইনাস আই, তারপর -1 এর সাথে 1 মাইনাস আই, তাহলে -1 প্লাস আই। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 মাইনাস আই এর সাথে 1 প্লাস আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস আই স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়। আর -1 এর সাথে গুণ হবে -1, মাইনাস মাইনাস +1। এইবার দেখো কি হয়, এইবার ঘটনা দেখো 1/3। দেখো এই আই স্কোয়ার মানে কত মনে আছে কার কার? তোমাদের কি মনে আছে আই সমান √1 বলছিলাম যে আই সমান √1 স্কোয়ার করে দাও, আই স্কোয়ার সমান -1, তাইলে মাইনাস আই স্কোয়ার সমান কত? মাইনাস আই স্কোয়ার সমান +1। অথবা তুমি এইভাবে চিন্তা করো যে আই স্কোয়ার সমান কত? -1। এই যে এতটুকু জিনিস মনে রাখলেই হবে, আই স্কোয়ার সমান -1। তাহলে আই স্কোয়ার সমান যেহেতু -1, সামনে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে +1 হবে, মাইনাসে মাইনাসে +1, তাহলে 1 যোগ 1 যোগ 1 3, এটা হবে 3। এনে 1 আই আই কাটা 0, কাটাকাটি সব কাটাকাটি 0, এখানেও কাটাকাটি সব 0। আই স্কোয়ারের মান হচ্ছে -1, সামনে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে +1 হবে, তাহলে 1 যোগ 1 যোগ 1 3, শেষ। এখন 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, 1 0 0 1। কে কে বুঝছো বলো? এই যে অবেদক ম্যাট্রিক্স চলে এসেছে 2/2 মাত্রার। কে কে বুঝছো?
সুতরাং যেহেতু এ গুণ এ থিটা সমান অভেদক ম্যাট্রিক্স আসছে, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা ইউনিটারি ম্যাট্রিক্স। বলো তো বুঝছো কিনা? খুবই ইজি, খুবই সিম্পল, খুবই ইজি, খুবই সিম্পল। সবাই বুঝছো যে ভাই কোনো একটা ম্যাট্রিক্স অবশ্যই জটিল হইতে হবে, তুমি সেটাকে আগে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বাইর করবা, তারপর ওই ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করে দিবা। গুণ করে যদি দেখো কি আসতেছে, অভেদক ম্যাট্রিক্স আসতেছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। খুবই সিম্পল, খালি আমাদের এখানে এই জিনিসটা জানা লাগবে যে আই মানে √(-1) এবং আই কে স্কোয়ার করলে হবে -1, আর এখানে যেহেতু -i² আছে, এই 1/√3 1/√3 এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স আমি গুণ করে দিছি। i² এর মান -1, সামনে আছে আরেকটা মাইনাস, আমার কাছে +1 হয়ে যাবে। এটা হবে 3, এটা হবে 3, আর এখানে সব কাটাকাটি চলে যাবে। 1 1 কাটা, -i+i কাটা, 1 1 কাটা, +i -i কাটা, শেষ। তাহলে বলো আমরা আজকে ক্লাসে এখনো পর্যন্ত যতটুকু পড়ছি কে কে বুঝছো? হাত তোলো। আজকের ক্লাসে এখনো পর্যন্ত যতটুকু পড়ছি কে কে বুঝছো? হাত তোলো। বলো বলো বলো, কে কে বুঝছো? বলো বলো বলো, কে কে বুঝছো? ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু টাইপ যেগুলা এমসিকিউতে আসবে, দেখো শূন্য ঘাতি ম্যাট্রিক্স। মনে করো এ একটা ম্যাট্রিক্স এ, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, তুমি এ কে স্কয়ার করলা। মনে করো এ একটা 2/2 আকৃতির ম্যাট্রিক্স, ধরো লেটস সে একটা 2/2 আকৃতির ম্যাট্রিক্স বা 3/3 বর্গ ম্যাট্রিক্স হবে, নাহলে তো গুণ করা যাবে না। এ স্কয়ার করে দেখলা শূন্য ম্যাট্রিক্স চলে আসছে। কি চলে আসছে? শূন্য ম্যাট্রিক্স। যদি তুমি দেখো কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে স্কয়ার করলে শূন্য ম্যাট্রিক্স চলে আসে, তাইলে আমরা বলবো এ একটি 2 সূচকের শূন্য ম্যাট্রিক্স, 2 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স, 2 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স, 2 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। এই জিনিসটা কি কি বোঝাচ্ছে ভাইয়া? একটু বোঝার চেষ্টা করো, কি বোঝাচ্ছে? শূন্য ঘাতি ম্যাট্রিক্স, দেখো এ একটা 2/2 আকৃতির ম্যাট্রিক্স, ধরো এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করলে 0 ম্যাট্রিক্স চলে আসে, মানে সবগুলো ভুক্তি 0। তখন আমরা বলবো এ একটি 2 সূচকের শূন্য ঘাতি। দেখো 2 সূচকের শূন্য ঘাতি মানে কি? মানে পাওয়ার 2 করলেই শূন্য ম্যাট্রিক্স চলে আসে, বুঝছো? আবার মনে করো একটা ম্যাট্রিক্স এ, দাঁড়াও আমি এখানে উদাহরণটা দিই। এ যে কোনো একটা ম্যাট্রিক্স, ওকে, তারপরে এ ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো 2/2 আকৃতির একটা ম্যাট্রিক্স, তুমি তাকে স্কয়ার করলা, স্কয়ার করে দেখলা যে শূন্য ম্যাট্রিক্স আসে নাই। শোনো, শূন্য ম্যাট্রিক্সকে শুধু একটা শূন্য দিয়েও লিখে, শূন্য ম্যাট্রিক্স মানে সবগুলো ভুক্তিতে শূন্য। তুমি যদি দেখো একটা ম্যাট্রিক্স এ সমান 0, মানে ওটা শূন্য ম্যাট্রিক্স। তো দেখো মনে করো যে একটা ম্যাট্রিক্স এ, তুমি তাকে স্কয়ার করলা, শূন্য ম্যাট্রিক্স আসলো না, কিউব করলা, কিউব করে দেখলা শূন্য ম্যাট্রিক্স চলে আসছে। শূন্য ম্যাট্রিক্সকে একটা 0 দিয়ে লিখলেও চলে। তখন আমরা কি বলবো? সুতরাং 3 সূচকের শূন্য ঘাতি। তোমরা কি বুঝতেছো আমি কি বুঝাতে চাচ্ছি? এমসিকিউতে মাঝে মধ্যে আসে এগুলা, যে ভাই যত পাওয়ারে গিয়ে 0 হবে, যত পাওয়ারে গিয়ে 0 হবে সেটাকে বলে শূন্য ঘাতি। যেমন তোমাকে এমসিকিউতে বললো, ধরো তোমাকে এমসিকিউতে বলা হইলো যে একটা ম্যাট্রিক্স এ, ধরো এ একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা প্রশ্নে উল্লেখ থাকবে না, যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি এ স্কয়ার করলা, ধরো যে এ স্কয়ার এ কিউব এ টু দি পাওয়ার 5 করতে থাকলো তুমি। ধরো যে এখানে আমি ইজিলি বললাম যে ধরো এ কিউব সমান ≠ 0,
যে তুমি ধরো আমি একদম ব্যাখ্যা করে বলি, যদিও পরীক্ষার প্রশ্নে তো অত কিছু বলা থাকবে না। এ স্কয়ার করলা 0 আসলো না, এ কিউব করলা 0 আসলো না, ধরো এ টু দি পাওয়ার 4 করলা 0 আসলো না, এ টু দি পাওয়ার 5 করে 0 আসলো। তাহলে তোমাকে যদি বলা হয় এই ম্যাট্রিক্সটা কি শূন্য ঘাতি বলো। আচ্ছা আমার কথা শোনো, তুমি একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তুমি স্কয়ার করছো শূন্য ম্যাট্রিক্স আসে নাই, কিউব করছো আসে নাই, পাওয়ার 4 করছো আসে নাই, পাওয়ার 5 করছো আসছে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে শূন্য ঘাতি ম্যাট্রিক্স, অবশ্যই শূন্য ঘাতি। অনেকে মনে করে কি জানো, অনেকে ভুল করে কোথায় আমি বলি, অনেকে মনে করে যে এ স্কয়ার করলে যদি 0 আসে তাইলেই মনে হয় শূন্য ঘাতি। আসলে না, আসলে যত পাওয়ার করার পরে 0 আসবে মানে 0 ম্যাট্রিক্স আসবে, সেটা তত ঘাতের শূন্য ঘাতি, বুঝছো? মানে এ হচ্ছে একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স, 2 সূচকের শূন্য ঘাতি। তাহলে আমরা বলতে পারি এ একটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স। কনফিউশনটা ক্লিয়ার করো, এ একটি শূন্য ঘাতি ম্যাট্রিক্স যার সূচক কত, আচ্ছা সরি লিখি, একটি 2 সূচক 5 সূচকের, নিচে লিখি এ একটি 5 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। 5 সূচকের, বুঝছো ঘটনা? 5 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স মানে কি পাওয়ার 5 করলে শূন্য ম্যাট্রিক্স আসবে। কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে? একটু বলে যাও। যে ভাইয়া অনেকে মনে করে যে স্কয়ার করলে যদি শূন্য ম্যাট্রিক্স আসে তাইলে মনে হয় সেটা শূন্য ঘাতি। না, স্কয়ার করলে যদি শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে সেটা 2 সূচক। স্কয়ার মানে কি? স্কয়ার মানে পাওয়ার 2, 2 সূচকের শূন্য ঘাতি। কিউব করলে যদি 0 ম্যাট্রিক্স আসে তাহলে সেটা 3 সূচকের শূন্য ঘাতি। যদি পাওয়ার 5 করলে শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে সেটা কত ঘাতি? 5 সূচকের শূন্য ঘাতি। 5 সূচকের শূন্য ঘাতি। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এ টু দি পাওয়ার 5 সমান যদি 0 হয় তাহলে পরবর্তী সকল ঘাত কি 0 হবে না? ম্যাট্রিক্স যেই ঘাতে 0 হয়ে যায়, পাওয়ার 5 করলে যেহেতু 0 হয়ে যায় তাহলে পাওয়ার 6, 7, 8 বাকি সবগুলো কিন্তু 0 হবে। এটা মনে রাখো। মনে করো যে আমি তোমাকে একটা উদাহরণ দিই, প্রশ্ন যে কত ভাবে করা যায়। তোমাকে বলা হইলো এ একটি 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স, 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এ একটি 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তাহলে নিচের কোনটি সঠিক বলো, নিচের কোনটি সঠিক? এ স্কয়ার নট ইকুয়ালস টু 0, এ কিউব সমান 0, এ টু দি পাওয়ার 4 সমান 0। বলো কোনটি সঠিক? এ একটি 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স, কোনটি সঠিক? সবগুলাই সঠিক, ব্যাককলের দল। হ্যাঁ, গরম গরম যদি ভুল করো ভাই, 2, 3 সূচকের শূন্য ঘাতি মানে কি? 3 সূচক মানে এ কিউব সমান 0, এবং যেই পাওয়ারে 0 হবে তার আগে কখনোই 0 হবে না, এটাও সঠিক। ভাইয়া 3 সূচকের শূন্য ঘাতি মানে কি? এ স্কয়ার করলে 0 হবে না, এ কিউব করলে 0 হবে, এবং যখন গিয়ে 0 হয়ে যাবে তার পরবর্তী সকল পাওয়ার 0, তার পরবর্তী সকল পাওয়ার 0। এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কে কে বুঝছো আমার কথা? অনেকেই বোঝে নাই ভাইয়া। একটা ম্যাট্রিক্স যদি 3 সূচকের শূন্য ঘাতি হয়, দেখো 3 সূচকের শূন্য ঘাতি মানে কি? পাওয়ার 3 করলে শূন্য আসবে, 2 করলে অবশ্যই শূন্য আসবে না। ভাই এ স্কয়ার করলেই যদি শূন্য ম্যাট্রিক্স হয়ে যায় তখন তো সেটাকে 2 সূচকের শূন্য ঘাতি বলবো। যখন 3 সূচকের শূন্য ঘাতি তার মানে এ কিউব সমান 0, তার সাথে কম পাওয়ারে 0 হবে না এবং বেশি পাওয়ারে সব 0। এ কিউব যেহেতু 0 তাহলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6 সব 0 হবে। বুঝতেছো ঘটনা? তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। আচ্ছা আশা করি এইবার বুঝতে পারছো। এগুলো কিন্তু এমসিকিউতে আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। তখন অনেক পোলাবান মনে করে যে কনফিডেন্টলি ভুল জায়গায় আসবে, কনফিডেন্টলি ভুল জায়গায় আইসা বলবে যে হ্যাঁ আমার নাম্বার কেন কম আসলো। ওকে, এরপরে লাস্ট আরেকটা টাইপ লিখো, পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স। পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স মানে কি? মনে করো একটা ম্যাট্রিক্স এ, ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ,
তুমি তাকে স্কোয়ার করলা, স্কোয়ার করে দেখলা আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, তখন এটাকে কি বলা হবে? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি স্কোয়ার করে দেখো আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, তাহলে আমরা বলবো যে যদি এ স্কোয়ার সমান এ হয়, এ একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার সূচক এক, যার পর্যায় পর্যায় দুই, এটার মানে কি, সরি পর্যায় দুই না তো, পর্যায় এক। দেখো কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি স্কয়ার করলা, দেখলা আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত চলে আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় এক। আচ্ছা, খালি চোখে দেখে কি মনে হয়? খালি চোখে দেখে মনে হচ্ছে না যে এটার পর্যায় দুই হওয়ার কথা? এ স্কয়ার সমান এ হইলে পর্যায় দুই হওয়ার কথা, আমি এক লিখছি কেন? কি মনে হয় একটু চিন্তা করো তো। এ একটা ম্যাট্রিক্স, তাকে স্কয়ার করলে যেহেতু আবার আগের ম্যাট্রিক্সটা ফেরত আসে, তাহলে স্বাভাবিক চোখে মনে হওয়া উচিত এটার পর্যায় দুই, বাট আসলে দুই না, আসলে এক। কেন? কারণ একটা ম্যাট্রিক্স এ, সেখান থেকে এ স্কয়ার আনার জন্য কয়বার গুণ করতে হয়? একবার। দুইটা ম্যাট্রিক্স একবার গুণ করলেই তো এ স্কয়ার আসে। এ এর সাথে তুমি এ এর সাথে এ ম্যাট্রিক্স, সেম ম্যাট্রিক্স যদি একবার গুণ করো তাহলেই তো এ স্কয়ার হয়। আরো বোঝার বুদ্ধি আছে। শুধু এ মানে কি? শুধু এ মানে পাওয়ার কিছু নাই, মানে ওয়ান। পাওয়ারের যে ব্যবধান, এটাই হচ্ছে সূচক। দেখো, যার উপরে পাওয়ার কেউ নাই তার উপরে ওয়ান আছে, তাহলে এ স্কয়ার সমান এ, তো এটার পাওয়ার দুই, এটার পাওয়ার এক। তাহলে দেখো, একবার পাওয়ার এক বাড়াইলেই আগের ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, এটাকে বলে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে এক। আবার এই জিনিসটাকে আরেকটা নামে বলে, কি বলে বলো তো? সমঘাতী ম্যাট্রিক্সও বলে। মনে আছে তোমাদের? সমঘাতী। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করে দিলেই, কোনো একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করে দিলেই যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত চলে আসে, তার দুইটা নাম আছে। একটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় এক। এখন ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, তুমি কি স্কয়ার করলা, আগের ম্যাট্রিক্সটা ফেরত আসলো না। স্কয়ার করলা, আগের ম্যাট্রিক্সটা ফেরত আসলো না। কিউব করে দিলা, আগের ম্যাট্রিক্সটা ফেরত আসলো। এইবার কি এটাকে সমঘাতী বলা যাবে বলো? এইবার কি এটাকে সমঘাতী বলা যাবে না? এইবার কিন্তু এটাকে সমঘাতী বলা যাবে না। শোনো, সমঘাতী তখনই বলা যায় যখন এ স্কয়ার সমানে একবার গুণ করলে যদি আগেরটা ফেরত আসে। আমার কথা ভালো মতো শোনো, একবার গুণ করলে যদি আগেরটা ফেরত আসে, তখন সেটাকে বলে সমঘাতী। একবার গুণ করলে যদি আগেরটা ফেরত আসে, তখন সেটাকে বলে সমঘাতী। আর এখানে খেয়াল করে দেখো, মনে করো একটা ম্যাট্রিক্সে স্কয়ার করলা, আগেরটা ফেরত আসলো না। কিউব করলা, তখন আগেরটা ফেরত আসছে, তখন এটাকে আর সমঘাতী বলা যাবে না। তখন এটাকে বলতে হবে যে, এখানে বলতে হবে এ একটি পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় কত? এখানে পর্যায় কত বলো? এ একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় কত? পাওয়ারের ডিফারেন্স। পর্যায় মানে পাওয়ারের ডিফারেন্স। দেখো, এখানে কেউ নাই, এখানে যার কেউ নাই তার পাওয়ার ওয়ান আছে, তাহলে এখানে তিন, এখানে এক, পাওয়ারের ডিফারেন্স কত? দুই, তাহলে পর্যায় দুই। এইবার বলো, একটা উদাহরণ দিলাম। মনে করো যে একটা ম্যাট্রিক্স, তুমি তাকে স্কয়ার করলা, আগেরটা ফেরত আসলো না। কিউব করলা, আগেরটা ফেরত আসলো না। 4, 5, মনে করো যে আমি 4, 5, 6 এই পর্যন্ত গেলাম। ধরো যে এ টু দি পাওয়ার 8, আগেরটা ফেরত আসলো না। তারপরে এ টু দি পাওয়ার 9 গিয়ে আগেরটা ফেরত আসলো। তাহলে তোমাকে যদি বলা হয় এটা একটা কি ম্যাট্রিক্স? পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় কত বলো? পর্যায় কত? পাওয়ারের ডিফারেন্স কত? 9 আর এখানে 1, ডিফারেন্স হচ্ছে 8। কাজে এমসিকিউ। এবার এমসিকিউ বলো। এমসিকিউতে আসবে কি জানো? তোমাকে বলবে এ একটি ধরো যে 7 পর্যায়ের একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, এ একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, এ একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স
যার পর্যায় ধরো যে 7, নিচের কোনটি সঠিক? এ একটি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় 7। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? a টু দি পাওয়ার 5 নট ইকুয়ালস টু 0, 2 a টু দি পাওয়ার 6 নট ইকুয়ালস টু 0, 3 a টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 0। a টু দি পাওয়ার, আচ্ছা এটা তো ভুল লিখে বলছি, তাহলে তো তিনটাই উত্তর হয়ে যাবে। a টু দি পাওয়ার 8 নট ইকুয়ালস টু 0, a টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 0। এবার বলো, এটাও সহজই, কঠিন কিছু না। আগেরটা দেখে আরো বেশি সহজ হয়ে যাচ্ছিল, এইবার একটু কঠিন হলো। হ্যাঁ শোনো, যার পর্যায় 8, একটা পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় 8, সরি পর্যায় কত দিচ্ছি 7, তো পর্যায় 7 মানে কি? পর্যায় 7 মানে a টু দি পাওয়ার 8 সমান হবে a। এই ভুল লিখছি তো, দূর এটা কি লিখলাম, এটা তো পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স, দূর 0 কেন হবে, আবার a ফেরত আসবে, এটা তো আমি শূন্যঘাতের উদাহরণ দিয়ে দিচ্ছি। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ডান পাশে সবগুলো এ হবে, কারণ এটা তো আমি আগের উদাহরণ দিয়ে দিচ্ছিলাম, এটা তো শূন্যঘাতী না, শূন্যঘাতী ম্যাট্রিক্স তো শেষ। আমরা এখন পড়তেছি কি? আমরা এখন পড়তেছি পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স বা পর্যায়বৃত্তিক। এটাকে পর্যায়ক্রমিকও বলে, পর্যায়বৃত্তিকও বলে। তো দেখো, যদি তার পর্যায় হয় 7, মানে a টু দি পাওয়ার 8 সমান হবে a, পাওয়ার 8 হইলে a এর সমান হবে, তাইলে এখানে পাওয়ার 8, এখানে 1, তাহলে পাওয়ারের ডিফারেন্স কত? পাওয়ারের ডিফারেন্স 7, তাহলে এটা একটা পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায় 7, তাহলে অবশ্যই a টু দি পাওয়ার 8 সমান a হবে, এটা হবে না, এটা অবশ্যই সমান হবে। এবং a টু দি পাওয়ার 8 এর চাইতে ছোট পাওয়ার a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4 সবাই a এর সমান হবে না, বুঝতেছো? a টু দি পাওয়ার 5 অবশ্যই a এর সমান হবে না। যদি a এর সমান হয়ে যায় তাহলে তো তার পর্যায় হয়ে যাবে 4, 5 আর এখানে 1 মানে কত 4। এটা কে কে বুঝছো? সবাই বুঝছো কিনা বলো ভাই? a টু দি পাওয়ার 8 আর a সমান হবে, তাহলে এটা যেহেতু সত্য, এটা অবশ্যই মিথ্যা। আর যত পাওয়ারে গিয়ে আগেরটা ফেরত আসবে তার সাথে নিচের পাওয়ারে, সেটা হোক 7, 6, 5, 4 যেটা হোক না কেন, আগেরটা ফেরত আসবে না, শেষ। এখন এখান থেকে আরেকটা এমসিকিউ এভাবে আসে, a টু দি পাওয়ার k প্লাস 1 সমান a হলে এই ম্যাট্রিক্সের পর্যায় কত? দেখি তো কে কে পারে, পর্যায় কত? কমেন্ট করো ভাইয়া। পর্যায় মানে কি? পাওয়ারের পার্থক্য, পাওয়ারের ডিফারেন্স। যেমন দেখো, এখানে পাওয়ার 8, এখানে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। এখানে পাওয়ার k প্লাস 1, এখানে কেউ নাই, কেউ নাই মানে 1 আছে, তাহলে k প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? k হবে। কে কে বুঝছো ভাইয়া? এমসিকিউতে আসবে। এই যে পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সের বা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্সের পর্যায় বের করার বুদ্ধি হচ্ছে পাওয়ারের বিয়োগফল, পাওয়ারের বিয়োগ। k প্লাস 1 থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ করলে 1 1 কাটা থাকবে শুধু k, বুঝতেছো? কাজেই কেউ যদি তোমাকে এরকম প্রশ্ন দেয়, ভয় পাওয়ার কিছু নেই, খুবই চমৎকার, খুবই ইজি ম্যাথ এগুলা। শেষ শেষ। মোটামুটি যা কিছু ছিল আমরা সব শিখে ফেললাম। এইবার আমাকে ছোট একটা অ্যান্সার দাও, প্রশ্ন তোলা লাগবে না। মনে করো এটা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন, একাডেমিকে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করা যায়। তুমি মনে করো এটা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন, তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করা যায় না। এখন ক্যালকুলেটর ছাড়া এই গুণটা তুমি যদি করতে যাও, পুরা 2টা ম্যাট্রিক্স গুণ করে উত্তর বের করার দরকার আছে? বলো। প্রশ্ন তোলা লাগবে না, খালি আমার কথা শোনো। অনেকে করবে কি, এই 2টা ম্যাট্রিক্স গুণ করে সঠিক উত্তর বের করবে। ভাইয়া একটু বুদ্ধিমান হইলে সময় বাঁচানো যায়। কিভাবে জানো? তুমি এই 4টা অপশনে এমন একটা ভুক্তি খুঁজে বের করো যেই ভুক্তিগুলা সবগুলা অপশনে আলাদা আলাদা। যেমন দেখো -33, এটা কিন্তু সবগুলা অপশনে সেম, কাজেই এই ভুক্তি বাইর করে তো কোনো লাভ নাই। যেই অপশনটা সবগুলা, মানে যেই ভুক্তিটা সবগুলো অপশনেই আছে, ওটা দিয়ে তো আমি উত্তর বাইর করতে পারবো না, আলাদা করতে পারবো না। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, 36, 56, 56 এই দেখো সেম।
এমন একটা ভুক্তি বাইর করো, দেখো 7, 72, 74, 75, এই যে এমন একটা ভুক্তি বাইর করো যে ভুক্তিটা সবগুলো অপশনে আলাদা। এই যে কে কে পাইছো? অথবা এরকম হইতে পারে 11, 12, 10, 13, এই যে 11, 12, 10, 13। ভাইয়া এইভাবে শোনো, তোমার সাথে কলেজে দেখবা, কলেজে যারা টপার হয় তুমি দেখবা যে তুমি হায়ার ম্যাথ এমসিকিউ 25টা অ্যান্সার করতে সময় শেষ হয়ে যাচ্ছে, আর যারা টপার ওরা 15-16 মিনিটে অ্যান্সার করে ফেলছে। কেমনে করে? ওরা প্রথম কথা হচ্ছে ওরা অনেক বেশি প্র্যাকটিস করে, বাসায় ওরা এত বেশি প্র্যাকটিস করে যে সবগুলা টাইপ কোনটা কিভাবে করা পসিবল ওটা নিজে নিজেই বোঝা যায়। তুমি নিজে যদি বাসায় প্র্যাকটিস না করো, যতই পড়ো না কেন পরীক্ষায় ফার্স্ট অ্যান্সার করতে পারবে না। তো আমরা যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিটগুলো দিচ্ছি, ভার্সিটি প্র্যাকটিস শিট দিব, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, সবগুলো এমসিকিউ তুমি যদি সলভ করো ভাই 25টা এমসিকিউ তুমিও 15 মিনিটে পারবা। তো দেখো আমি যদি এটাকে টার্গেট করি, এই যে দেখো এই বুকটিটা সবগুলো অপশনে আলাদা, আমি এইটা নিলাম, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো যে এটা। আচ্ছা আমি এইটা দিয়ে করলাম। আচ্ছা আমাকে বলো তো এই ভুক্তিটার পরিচয় কি? আমি যেই ভুক্তিটা ডিফারেন্সিয়েট করছি এই ভুক্তিটার পরিচয় কি? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, কে কে আমার সাথে একমত? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এখানে এই যে 3 নাম্বার সারি, এই যে 2 নাম্বার কলাম, শুধু এই গুণটা করো তাইলেই তো কাজ শেষ। বুঝতেছো বেটা, বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, গুণ করো 5 এর সাথে 6, 5 6 30, প্লাস 4 এর সাথে 3, 3 4 12, প্লাস 8 এর সাথে 4, 4 8 32, কত হয়? 60 62 74। কোনটার সাথে মিলছে? এই যে সঠিক উত্তর সি। কে কে বুঝছো ভাইয়া বলো তো? বুদ্ধি থাকলে এই কাজগুলা করা যায়। এই কাজগুলা শেখার জন্য নিজে বাসায় এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমার কাজ খালি ধরায় দেওয়া যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম আরো অনেক ম্যাথ আসবে যেগুলো একটু বুদ্ধি খাটাইলে কম সময়ে করা যায়। যেহেতু ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না, তোমরা জানো, এই জন্য এগুলো এখন থেকে শিখে রাখবা। অথবা কেউ চাইলে এটা দিয়ে করে দেখো, এটা এই যে। আচ্ছা বলো তো এই ভুক্তিগুলোর পরিচয় কি? দেখো 11, 12, 10, 13, এটাও কিন্তু আলাদা। দেখো সবগুলো অপশনে কিন্তু এই ভুক্তিগুলো আলাদা। 11, 12, 10, 13, এটা হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। করে দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, গুণ করে দেখো, এই যে 10 আসবে, 10 আসবে, এটা আসবে 10। মিলছে? বুদ্ধি পাইছো? বলো কে কে বুদ্ধি পাইছো? ভেরি গুড। যারা যারা বুদ্ধি পাইছো ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। এইবার এই ম্যাথের প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড। এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। হ্যাঁ আইসিটি পরীক্ষার টি শার্ট দিব, আগামী সপ্তাহে পাবা। বৃহস্পতিবারে কুরিয়ার করব, হয়তো শনিবার রবিবারে পাবা। ওকে, প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো এইটা একটা ম্যাট্রিক্স, এ আরেকটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তোমাকে বলছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। বুয়েট 17-18-তে রিটার্নে আসছিল 10 নাম্বারের প্রশ্ন। তোমরা আগে চিন্তা করো, ওয়েট, মনে মনে চিন্তা করো। ধরো এই ম্যাট্রিক্সটা বি আর এ আরেকটা ম্যাট্রিক্স, তাহলে এই দুটো গুণ করলে এটাকে আমরা কি বি এ চিন্তা করতে পারি না? শোনো, বুয়েট ভর্তি পরীক্ষার খাতায় অত কিছু বাংলায় লেখা লাগে না, এইভাবে লিখলেই হয়। আমি ধরলাম এটা বি এটা এ, তাহলে বি আর এ গুণ করলে গুণফলটা কি হবে? বি এ। ফাইন। আচ্ছা ওয়েবে ক্লাসটা আটকে গেছে, একটু ওয়েট। ফেসবুকে যারা আসো একটু ওয়েট করো। ওয়েবে ক্লাসটা আটকে গেছে কেন জানি। নতুন করে একটু ওয়েট। ফেসবুকে যারা আছে একটু ওয়েট করো, ওইভাবে ক্লাসটা আবার চালু করে নিই। হ্যালো, এই ওইভাবে দেখা যাচ্ছে? ওইভাবে কি দেখতে পারতেছো?
ওইভাবে কি হলো, ওইভাবে কি হলো? এই ওয়েববাসী সব ঠিক আছে এখন? ওয়েবে যারা আছো একটু রেসপন্স করো। মাঝখানে মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিল ওয়েব। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ওয়েব ঠিক আছে। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথের প্রশ্নটা তো তুলছো। ধরো এটা একটা ম্যাট্রিক্স বি আর এটা একটা ম্যাট্রিক্স এ, এটাকে ধরলাম বি, এটা তো এ দেওয়া আছে, দুইটার গুণফল দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা। তো আমি এটাকে যদি বি ধরি তাহলে বি আর এ গুণ করলে তো বি এ হবে, তাই না? ভালো কথা। আচ্ছা আমাকে বলো তো এখানে বি ম্যাট্রিক্স যেটাকে ধরছে এটার মাত্রা কত বলো? তিনটা সারি একটা কলাম, দেখো বি তিনটা সারি একটা কলাম, এ ম্যাট্রিক্সটা বাইর করতে হবে। আর বি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। দেখি কে কে পারে। তাহলে আমাকে আগে বলো এ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, ভালো মতো বলছো। আমাকে বাইর করতে বলছে এ ম্যাট্রিক্স, তো আমি যে এ ম্যাট্রিক্সটা বাইর করব আমার তো আগে জানা লাগবে এ ম্যাট্রিক্সের মাত্রা কত। যেহেতু বি ম্যাট্রিক্স এটা তিনটা সারি একটা কলাম 3/1, আর বি এ এই দুটার গুণফল হচ্ছে 3/3, তাহলে অবশ্যই এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3। কেন? কারণ দুইটা ম্যাট্রিক্স গুণ যেহেতু করা গেছে, এই বি আর এ দুইটা গুণ করেই তো আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি। তাইলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হবে, এটা 1 হলে এটা 1। এবং যেহেতু বি আর এ এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3, তাহলে এই যে 3/3, এই যে এটা 3 এটা 3, এই দুইটা মিলেই তো 3/3। তাহলে এখন লিখো ধরি এ ম্যাট্রিক্সটা একটা সারি তিনটা কলাম, এ বি সি একটা সারি তিনটা কলাম। বলো ধরা ঠিক আছে কিনা বলো? এ বি সি একটা সারি তিনটা কলাম, কোনো সমস্যা আছে? একটা সারি তিনটা কলাম ধরলাম এ ম্যাট্রিক্সটা, একটা সারি তিনটা কলাম। এই হইছে নাকি? সারি কিন্তু একটা কলাম তিনটা, ঠিক আছে। এইবার দেখো ঠিক আছে তো, এই যে বি আর এই যে গুণ করে, এখন দেখো বি গুণ এ যেমন কি হবে, এই যে বি হচ্ছে 413, আর এই যে এ বি সি গুণ করো, প্রথম সারিতে প্রথম কলাম 4a, প্রথম সারিতে দ্বিতীয় কলাম 4b, প্রথম সারিতে তৃতীয় কলাম 4c, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 1 দিয়ে গুণ করলে a b c, 3 দিয়ে গুণ করলে 3a 3b 3c। বলো এতটুকু কে কে পারছো? 3a 3b 3c, এই দেখো 3/3, এই যে দেখো এই যে ba 3/3। আচ্ছা এই গুণটা কে কে পারছো আগে আমাকে বলো ভাই, খুবই ইজি, এটা বাচ্চা মেয়ে 10 নাম্বার বোনাস। ভাই আমাকে এ ম্যাট্রিক্স বাইর করতে বলছে, আমি প্রথমে এতটুকু বুঝতে পেরেছি যে বি ম্যাট্রিক্স যেহেতু 3/1 আর বি এ ম্যাট্রিক্স যেহেতু 3/3, তাহলে এ ম্যাট্রিক্স অবশ্যই 1/3, মানে একটা সারি তিনটা কলাম। তো বি আর এ আমি গুণ করছি, গুণ করার পর কি আসছে 4a 4b 4c, দেখো 4 দিয়ে আগে গুণ 4a 4b 4c, 1 দিয়ে গুণ করলে তো চেঞ্জ হবে না, a b c, 3 দিয়ে গুণ করলে 3a 3b 3c, ঠিক আছে। এইবার দেখো প্রশ্ন মতে এটা হচ্ছে বিএ আর আমাদের কথা অনুযায়ী এটা হচ্ছে বিএ, তাহলে অবশ্যই এই দুইটা জিনিস সেম হবে না ভাই? আমরা বিএ পাইছি এটা, আর প্রশ্নে বিএ দেওয়া আছে এইটা, তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান হবে। আর দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি? অনুরূপ ভুক্তিগুলো সমান। অনুরূপ ভুক্তি মানে কি? এই যে এ সমান -1, এই যে বি সমান 2, এই যে সি সমান 1, কে কে বুঝছো? সুতরাং এই যে এ সমান -1 অনুরূপ ভুক্তি, তুমি এই যে দ্বিতীয় সারি বরাবর নেও, এ সমান -1, বি সমান 2 আর সি সমান 1, কে কে বুঝছো? কেউ চাইলে প্রথম সারি বরাবর নিতে পারো। শোনো আমার দরকার হচ্ছে এ ম্যাট্রিক্সটা, মানে আমার দরকার ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এই তিনটা ভুক্তির মান। এই দেখো এ বি সি সমান -1 2 1, যেহেতু আমরা পাচ্ছি এটা বিএ আর প্রশ্নে দেওয়া আছে এটা বিএ, তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান। দুইটা ম্যাট্রিক্স একই হওয়া মানে কি? অনুরূপ ভুক্তিগুলো সমান। তুমি চাইলে প্রথম সারি বরাবর নিতে পারো। কেউ যদি চাই এভাবে লিখতে পারে যে 4a সমান -4, তাহলে এ সমান -1 হবে, 4b সমান 8, বি সমান হবে 2, 4c সমান 4। কেউ চাইলে প্রথম সারি বরাবর নিতে পারে, কেউ চাইলে তৃতীয় সারি বরাবর নিতে পারে, বাট ভাইয়া দ্বিতীয় সারি বরাবর নেওয়াই তো সবচেয়ে সোজা, ডিরেক্ট। এ সমান -1, বি সমান 2, সি সমান 1, শেষ। কে কে বুঝছো? সুতরাং এ ম্যাট্রিক্সটা হবে
এ এর জায়গায় -1, বি এর জায়গায় 2, সি এর জায়গায় 1। কে কে বুঝছো বলো? -1 to 1, এই অনেক সহজ না? 10টা নাম্বার কি বোনাস না? এই ম্যাথটা সবাই বুঝছো? কে কে বুঝছো হাত তোলো। এই ম্যাথটা সবার বুঝতে হবে। সবাই কি আসলেই বুঝতে পেরেছো কিনা? কত সহজ একটা ম্যাথ। বুয়েটে কিন্তু 10 নম্বরের জন্য আসছিল। সেম টাইপটা ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসছিল। সেম টাইপটা ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসছে। তাহলে এইবার বলো এই টাইপের ম্যাথ পরবর্তী কে কে পারবা? প্রশ্ন আউট করে দিলাম, এটা এমসিকিউতে আসবে উইকলি এক্সামের। এটা একজন বলছে আর আসবে না, এই বেটা তোমাদের উইকলি এক্সামে আসবে। এটা উইকলি এক্সামে আসবে, ডাটা চেঞ্জ করে দিব, ডাটা চেঞ্জ করে উইকলি এক্সামে দিব এটা। এরপরে এই ম্যাথের প্রশ্ন তুলো, 40 সেকেন্ড। একজন বলে এটা নাকি আর আসবে না, বেটা গরম গরম উইকলি এক্সামেই দিব, পরে আলাপ তো পরে, গরম গরম উইকলি এক্সামেই আসবে এটা। অন্তরীকরণ আর্কাইভের ক্লাস করলে কি অ্যাডমিশন পর্যন্ত কভার হবে? অবশ্যই হবে, চিন্তার কোনো কারণ নাই। তুমি ক্লাসগুলা করো, তারপর প্র্যাকটিস শিটগুলো সলভ করো, তাইলে মোর দেন এনাফ, কোনো চিন্তার কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, দেখো এ ম্যাট্রিক্স দেওয়া, এ বি ম্যাট্রিক্স দেওয়া, বলছে বি ম্যাট্রিক্স বাইর করো। আমাকে তোমরা বলো, দেখো এ ম্যাট্রিক্স এটা 2/2, এ বি এটাও 2/2। আগে আমাকে বলো বি ম্যাট্রিক্সের মাত্রা কি হবে বলো। এ 2/2, বি বাইর করবো এ বি 2/2। ভাই এ 2/2, এ বিও 2/2, তাহলে তো বি ম্যাট্রিক্স এটা 2/2, এটা তো মনে মনে করে ফেললে হয়, এগুলো লেখার দরকার নাই। এ বি কি হবে? 2/2 হবে, তো বোঝাই যায়। লিখো ধরি বি ম্যাট্রিক্স 2/2, ধরো এ বি সি ডি, এ বি সি ডি 2/2 ম্যাট্রিক্স। এখন দেখো এ বি, এই যে বের করো এ বি সমান, এ সমান 4 3 2 1, আর বি এ বি সি ডি, গুণ করে দাও। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, দেখো 4a + 3c, 4a + 3c, এই যে 4 দিয়ে গুণ, 3 দিয়ে c গুণ, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ শেষ। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 4b + 3d, তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 2a + c, তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 2b + d। দেখো আমাদের বি ম্যাট্রিক্স অনুযায়ী এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স, আর প্রশ্ন মতে এ বি সমান কি? এটা ভালো মতো বুঝো, প্রশ্ন মতে আমার কথা শোনো ভাইয়া, আমরা বের করব বি ম্যাট্রিক্স, রাইট? আমরা বের করব কি? বি ম্যাট্রিক্স। তাহলে আমার প্রয়োজন হচ্ছে ছোট হাতের এ বি সি ডি, এই চারটা ভুক্তির মান, এ বি সি ডি এই চারটা ভুক্তির মান আমার দরকার। আমি এ এবং বি, এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছি, গুণ করলাম, গুণ করার পরে এই যে এই এ বি ম্যাট্রিক্সটা পাইলাম, আর প্রশ্ন মতে এ বি ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তাহলে প্রশ্ন মতে অনুরূপ ভুক্তিগুলো সমান নেই, ওই যে 4a + 3c, দেখো 4a + 3c এটা সমান কি? এই যে প্রথম ভুক্তি 4a + 3c এটা সমান কি? 10। এটা সমান কত? 10। এই বুঝতেছো? 2a + c সমান 4, 2a + c সমান 4। এই দুইটা সমাধান করো, এই দুইটা সমাধান করে বলো এ এবং সি কত, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। আবার 4b + 3d সমান 17, 4b + 3d, এই যে এই ভুক্তি 4b + 3d সমান 17, এই ক্যালকুলেশন করে বলো কত আসে। আবার 2b + d সমান 7, এই দুইটা সমীকরণ সমাধান করে বলো b আর d কত আসে, এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলো। হ্যাঁ বুঝতেছো? বলো, খুবই ইজি। আয়েশা আক্তার বলছে 1 2 2 3, 1 2 1 2, আচ্ছা আর কোনটা কি বলছে? এটা 1, আচ্ছা a1 b2 c2, এটা বলো, ক্যালকুলেটর দিয়ে করো। এটা আসছে
ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। এই 2b + d এটা কত? 2b + d = 7। এটা লিখে নাই কেন? আচ্ছা আমি উত্তর চেক করি যে ঠিক আছে কিনা। 4 + 6 10, হ্যাঁ ঠিক আছে। 2 + 2 4, ঠিক আছে। b 4 দুগুণে 8 আর 3 3 9 17, ঠিক আছে। 2 দুগুণে 4 আর ঠিক আছে। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা কি করবা? শোনো, এই বুয়েট ভর্তি পরীক্ষায় এইরকম সমীকরণ ডিরেক্ট হাতে করার দরকার নাই, প্রতিস্থাপন অপনয়ন এইভাবে করার দরকার নাই। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, a এর মান আসবে 1, c এর মান আসবে 2, আর এখানে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, b এর মান আসবে 2, d এর মান আসবে 3। সুতরাং শেষ। সুতরাং এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর। সুতরাং বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বসা দাও। 1 2 2 3, 1 2 2 3, শেষ। বলো তো বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা বলো? অনেক সোজা না ভাইয়া? এই ম্যাথটা করার আরো সহজ বুদ্ধি আছে। এই ম্যাথটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে আরো সহজে করে ফেলা যায়, মানে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে। তো আমরা তো এখনো বিপরীত ম্যাট্রিক্স পড়ি নাই। বিপরীত ম্যাট্রিক্স পড়ার পরে এই টাইপের ম্যাথটা আরেকবার করাবো। বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে এই ম্যাথ 2 লাইনে হয়ে যাবে, খালি ক্যালকুলেটরে বসাই ইনভার্স ম্যাট্রিক্স বাইর করে গুণ করে দিলে হয়ে যাবে। তো আমরা সবগুলা প্রসিডিউরই শিখবো, বাট মনে রাখো যে এই টাইপের ইনভার্স ম্যাট্রিক্স দিয়েও করব। ঠিক আছে, এখন লাস্ট ম্যাট্রিক্সের লাস্ট টাইপ আজকে আমরা ম্যাট্রিক্স দিয়ে শেষ করে দিব। নির্ণায়ক আগামী ক্লাসে শুরু করব। চলো, তোমরা কি বইয়ে দেখছো যে এইরকম ম্যাথ লাস্ট এই টাইপের ম্যাথ দেখছো? লাস্ট ম্যাথ এটাই হচ্ছে ম্যাট্রিক্সের লাস্ট টাইপ। আমরা আজকে এই টাইপটা দিয়েই শেষ করে দিব, মানে ম্যাট্রিক্স শেষ হয়ে যাচ্ছে। আগামী ক্লাস থেকে আমরা নির্ণায়ক শুরু করব। এটা প্রশ্ন তোলা লাগবে না, এটা বইয়ে আছে, কেতাব স্যারের বইয়ে আছে, অসীম কুমার শাহ স্যারের বইও আছে। আগে দেখো, একটি দোকানের পরপর 3 দিনে কোকাকোলা, আরসি কোলা এবং স্প্রাইট বিক্রয় নিম্নের তালিকা দেওয়া হলো। প্রথম দিন কোকাকোলা বিক্রি হয়েছে 50 বোতল, আরসি কোলা 45, স্প্রাইট হচ্ছে 40। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন। মনে করো তুমি দোকানদার, তুমি 3 দিনে কোকাকোলা, আরসি কোলা, স্প্রাইট বিক্রি করতেছো। প্রতি বোতলে লাভ, মনে করো যে এক বোতল কোকাকোলা বিক্রি করলে লাভ হয় 50 পয়সা, 1 বোতল আরসি কোলা বিক্রি করলে লাভ হয় 75 পয়সা, 1 বোতল স্প্রাইট বিক্রি করলে লাভ হয় 50 পয়সা। তোমাকে বলছে ম্যাট্রিক্সের সাহায্যে ওই 3 দিনের লাভ নির্ণয় করো। আচ্ছা, লাভ নির্ণয় করলে গুণ করবো নাকি ভাগ করবো বলো তো? এখানে মনে করো যে এটা ম্যাট্রিক্সের সাহায্যে বাইর করতে বলছে, বাট তুমি মনে করো যে ম্যাট্রিক্সের সাহায্যে বলে নাই। আমি যদি তোমাকে বলি যে 1 বোতল আরসি কোলা বিক্রি করলে লাভ হয় 75 পয়সা, তাহলে 45 বোতলে কত লাভ হয়? গুণ করবা না? সিম্পল ব্যাপার। 45, 1 বোতল বিক্রি করলে লাভ হয় 75 পয়সা, তাহলে 45 বোতল বিক্রি করলে লাভ, গুণ। বুঝতেছো ব্যাপারটা? তো আমরাও এখানে সেম কাজটাই করবো, এবং ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কি করব? ম্যাট্রিক্সের সাহায্যে। তো আগে তোমরা লিখো যে 3 দিনে কি কি বিক্রি হয়। দেখো, আগে লিখে ফেলো, যেমন আছে লিখো। প্রথম দিন 50 45 40, লেখো 50 45 40। এই যে আগে বিক্রি যেগুলো হচ্ছে এগুলোকে আমি একটা ম্যাট্রিক্স বানাইতেছি। দ্বিতীয় দিন 45 50 45 45 50 45। তৃতীয় দিন 48 কপি মানে পিস, 48 55 30, 48 55 30। এই যে দেখো, এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এখানে যেই সিরিয়ালে আছে, আমি এই সিরিয়ালে লিখছি। এইবার আমাকে তোমরা বলো, ম্যাট্রিক্সে আমরা যখন গুণ করি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি গুণ হয়? সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি গুণ হয়? কমেন্ট করো। কলাম। তাইলে এই যে প্রথম ম্যাট্রিক্সটা আমি সারি বরাবর লিখছি, তাহলে এই যে গুণ করবো যে প্রতি বোতলে লাভ, এটা কি কলাম বরাবর লিখবো নাকি সারি? কে বুঝছো? শেষ। দাঁড়াও, এই জিনিসটা বুঝতে পারলে কাজ শেষ। 0.50, 0.75, 0.50, এটা কলাম বরাবর কেন লিখছে? এটা কে বুঝছো? শেষ। কে বুঝছো? এটা অনেকে আমাকে কমেন্ট করবে যে ভাই আপনি
প্রথম তিনটা মানে এই যে বোতল কত পিস 50 45 40 এটা জ্যাম আছে ওগুলো লিখে ফেলছি 50 45 40 তারপর দ্বিতীয় দিন 45 50 45 তৃতীয় দিন 48 55 30 কিন্তু প্রতি বোতলে লাভ ভাইয়া সংখ্যা এগুলো হচ্ছে সংখ্যা কত পিস বিক্রি হয়েছে তো এই পিসগুলা থেকে তুমি যদি লাভ বের করতে চাও তাহলে এগুলো তো গুণ হবে প্রতি বোতলে কোকা-কোলা লাভ হয় 50 পয়সা আরসি কোলা লাভ হয় 75 পয়সা স্প্রাইটে লাভ হয় 50 পয়সা তো আমরা কি করব সারির সাথে কলাম এই দেখো সারির সাথে কলাম এই জন্য এগুলোকে কলাম বরাবর লিখছি বুঝছো দাঁড়াও আমি আগে গুণটা করি তারপরে বুঝাইতেছি এবার দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো প্রথম সারি দিয়ে এটা আরো বড় করে লিখি প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো দেখো 50 সাথে 0.5 মানে কত 25 যোগ 45 সাথে 0.7 হয় ক্যালকুলেটর কই ওয়েট 45 সাথে 0.75 33.75 তারপরে যোগ যারা বুঝতেছ না ওয়েট করো আগে ম্যাথটা করি তারপর বুঝাইতেছি 40 সাথে 0.5 মানে কত 20 দেখো আমরা প্রথম সারি দিয়ে ওয়েট ওয়েট আমার কথা শোনো তোমরা যারা বুঝতেছ না শোনো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করছি দেখো এই যে প্রথম সারি দেখো 50 এর সাথে গুণ হবে 0.50 দেখো এই যে 50 এর সাথে 0.50 গুণ হইছে 45 এর সাথে গুণ হইছে 0.7 এই যে দেখো এই যে 45 এর সাথে 0.75 এই দেখো 40 এর সাথে 0.5 এই যে 40 এর সাথে 0.5 তার মানে এই যে প্রথম সারি প্রথম কলাম এটা হচ্ছে প্রথম দিনের লাভ কে কে বুঝছো এই যে লাভগুলা যদি কলাম বরাবর না নিতাম তাইলে কি এই কাজটা হইতো যারা ম্যাট্রিক্সের প্রথম 3টা ক্লাস করছো তোমরা বুঝতেছো আমার বিশ্বাস যে ভাই ম্যাট্রিক্সে প্রথম সারির সাথে কলাম গুণ হয় সারির সাথে কি গুণ হয় কলাম এসে দেখো এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটার সাথে এইটা এসে দেখো সেম কাজটা এখানে হইছে 50 এর সাথে 0.5 গুণ করলে হয় 25 45 এর সাথে 0.75 গুণ করলে হয় 33.75 আর 40 এর সাথে 0.5 গুণ করলে হয় 20 এইবার কে কে বুঝছো যে কেন লাভটাকে কলাম বরাবর নিছি উত্তর দাও কমন সেন্স এতটুকু জিনিস বুঝতে হবে এরপরে বাকিগুলো করো 45 ইনটু 50 0.5 45 দিয়ে 0.5 কত 22.5 22.5 প্লাস 50 সাথে 0.75 50 ইনটু 0.75 কত হবে 37.5 37.5 প্লাস 45 সাথে 50 45 সাথে 50 22.5 22.5 48 সাথে 50 কত 24.5 50 সাথে 0.75 41.25 41.25 প্লাস 30 সাথে 0.5 মানে 15 সমান এবার যোগগুলা করে দাও এবার যোগগুলা করো 25 যোগ 33.75 যোগ 20 কত 78.75 এটা হচ্ছে প্রথম দিনের লাভ তারপরে 22.5 গুণ 37.5 গুণ 22.5 দূর এটা কি করলাম দুইটা দশমিক মেটে দিছি গুণ দিচ্ছি কেন ধুর এটা তো যোগ 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 82.5 এটা দ্বিতীয় দিনের লাভ তারপরে 24 যোগ 41.25 5 প্লাস 15 80.25 এটা হচ্ছে তৃতীয় দিনের লাভ এখন বিশ্বাস না হলে তুমি নরমাল গুণ করে দেখো প্রথম দিনের লাভ এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ এটা হচ্ছে প্রথম দিনের লাভ এই দেখো সেম কাজটাই কিন্তু এখানে হয়েছে তারপর দ্বিতীয় দিনের লাভ দ্বিতীয় সারি দিয়ে এই যে এই কলাম তারপর তৃতীয় দিনের লাভ তৃতীয় সারি দিয়ে এই যে এই কলামকে গুণ সুতরাং তোমার কাছে চাইছে কি ওই 3 দিনের মোট লাভ এই যে এটা হচ্ছে প্রথম দিনের লাভ 78.75 টাকা দ্বিতীয় দিনের লাভ 82.5 টাকা তৃতীয় দিনের লাভ 80.5 টাকা সুতরাং মোট লাভ লিখো সুতরাং মোট লাভ যোগ করে দাও সুন্দর না
অনেক সহজ। যোগ করো ৭৮.৭৫ যোগ ৮২.৫ যোগ ৮০.৫ কত হয়? এই ৮০.৫ না তো ৮০.২৫ ধরো, এটা ৮০.২৫, ৮০.২৫, ৮০.২৫, ৮০.২৫ করো ৮০ প্লাস ৮২.৫ প্লাস ৭৮.৭৫ ২৪১.৫। বলো তো সবাই বুঝছো কিনা এটা? এত টাকা। এখানে খালি বোঝার লাইন একটা লাইনই, আর বাকি সব তো ম্যাট্রিক্সের গুণ। এখানে বুঝতে হবে একটা লাইন যে কি প্রথম দিন কত বিক্রি হয়েছে, দ্বিতীয় দিন কত বিক্রি হয়েছে, তৃতীয় দিন কত বিক্রি হয়েছে। এটা আমরা যে সিরিয়াল আছে এই সুন্দর মতো লিখলাম, একটা ম্যাট্রিক্স বানাইলাম 3x3 ম্যাট্রিক্স। তারপর প্রতি বোতলে লাভ, এই প্রতি বোতলে লাভটা অবশ্যই কলাম বরাবর নিতে হবে। কেন? কারণ আমরা জানি যে এক বোতল বিক্রি করলে যত লাভ হয়, 50 বোতল বিক্রি করলে কত লাভ হয় সেটা বের করতে হবে গুণ করে। কি করতে হবে? গুণ করে। আর ম্যাট্রিক্সে সারির সাথে কলামের গুণ হয়। এই জন্য এই যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, এটা হবে প্রথম দিনের লাভ। দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, এটা হবে দ্বিতীয় দিনের লাভ। তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, এটা হবে তৃতীয় দিনের লাভ। শেষ। ভাইয়া সহগুণক কি? এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, এখনো পড়ি নাই। শেষ। সহগুণক আমরা আগামী ক্লাসে পড়বো। এইবার এইটা কে কে পারবা? আচ্ছা প্রশ্ন তোলা লাগবে না, ওয়েট, প্রশ্ন তোলা লাগবে না, খালি আমার কথা শোনো। দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তথ্য তালিকা হতে বিক্রিত বইয়ের মোট লাভ, বইয়ের সংখ্যা 100 কপি, 125 কপি, 110 কপি। আচ্ছা তোমার কাছে চাইছে লাভ, আমাকে বলো তো প্রতি বইয়ের ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 70 টাকা হলে লাভ কত? এটা কিন্তু ওই লাভ ক্ষতির অঙ্ক। আচ্ছা আমাকে বলো, ওয়েট, আমি তোমাকে বোঝানোর জন্য এখানে আরেকটা লাভের যদি তোমার এগুলো দেখাইতে হবে না, তুমি ডিরেক্ট লিখে ফেলবা, তুমি ডিরেক্ট লিখবা। দেখছো এটা কি করছে? লাভ ক্ষতি। ভাইয়া ধরো একটা বই তুমি কিনো 60 টাকা দিয়ে, বিক্রি করো 70 টাকা দিয়ে, লাভ কত? লাভ 10 টাকা। কিনো 90 টাকা দিয়ে, বিক্রি করো 102, মানে 12 টাকা লাভ। কিনো 85 টাকা দিয়ে, সেল করো 96 টাকা দিয়ে, 11 টাকা লাভ। তো এইবার দেখো, এই যে এই দুইটার কাজ শেষ ভাই, এই দুইটা শাড়ি দিয়ে আর কিচ্ছু না। প্রতি বইয়ের লাভ হচ্ছে 10 টাকা, এটাতে 12 টাকা, এটাতে 11 টাকা। তোমার বাইর করতে হবে মোট লাভ। তো মোট বইয়ের সংখ্যা আর লাভ কি হবে? গুণ হবে না? এবার আমাকে বলো, এটা যদি আমি শাড়িতে নেই, এটাকে কিভাবে নিতে হবে? এটা কে কে বুঝছো? ওয়েট, বইয়ের সংখ্যা 100, 125, তো একটা শাড়ি আছে 110, এটা হচ্ছে বইয়ের সংখ্যা। এটাকে যদি আমরা সারিতে লিখি তাহলে লাভটাকে কি বরাবর লিখতে হবে বলো? কলাম বরাবর 10, 12, 11। কে কে বুঝছো? কারণ কি? কারণ ভাই গুণ হবে তো। এক কপি বই বিক্রি করে লাভ যদি হয় 10 টাকা, তাহলে 100 কপি বিক্রি করলে গুণ হবে 100 গুণ 10, 125 গুণ 12, 110 গুণ 11। ভাই এটা তো বাচ্চা জিনিস। তোমাকে যদি বলে এখানে লাভ কত, তুমি এটা দিয়ে গুণ করবা 10কে, 125 দিয়ে গুণ করবা 12কে, 110 দিয়ে গুণ করবা 11কে। আর ম্যাট্রিক্সের বেলায় কি হবে? এইটা সারি হইলে এটা কলাম, শেষ। এবার গুণ করে দাও। প্রথম সারি তো একটা সারি একটা কলাম, অত মোটা করে লিখছি কেন, লাগবে না, ছোট করে লিখি। একটা সারি একটা কলাম। 100 দিয়ে 10কে গুণ করলে কত? 1000 প্লাস 125 দিয়ে 12, 125 গুণ 12, 1500, 1500 প্লাস 110 দিয়ে 11, 110 ইন্টু 11, 1210 সমান কত? দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি 3টা কলাম, আর এইটা 3টা সারি গুণ করলে কি হবে? একটা সারি একটা কলাম হবে। যোগ করে দাও, 1000 প্লাস 1500 প্লাস 1210, 3710। শেষ। এই দেখো একটা সারি একটা কলাম, শেষ। টোটাল উত্তর কত? 3710। সবাই বুঝছো বলো? ভাই এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি 3টা কলাম, এটা মনে মনে না লিখলেও চলবে। একটা সারি 3টা কলাম, আর এটা 3টা সারি একটা কলাম, তাহলে 3 3 মিলে গেছে 1/1।
এই যে গুণফল ম্যাট্রিক্স কি 1 মানে একটা সারি একটা কলাম, এই মাত্রা না দেখাইলেও চলবে। কে কে বুঝছো? খুবই ইজি। এইবার এইটা HW পারবা নাকি পারবা না বলো? পারবা নাকি পারবা না? এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ ভাই, আমি লিখে দিই, ওয়েট, অনেকে হয়তো মিলাইতে পারবে না উত্তর। বই মোট লাভ, ঢাকায় বিক্রিত হয়েছে এতগুলা, রাজশাহীতে এতগুলা, লাভ হচ্ছে, তাহলে খুব সহজ। আগে বই কতগুলা বিক্রি হয়েছে, এটা দুইটা সারি, এখানে দুইটা সারি। বই কতগুলা বিক্রি হয়েছে, ঢাকায় বিক্রি হোক আর রাজশাহীতে বিক্রি হোক, আমার দরকার লাভ, আমার লাভ দরকার। দুইটা সারি, 140, 155, 132 পিস, এটা হচ্ছে ঢাকায় বিক্রিত হয়েছে। রাজশাহীতে 130, 100, 148, শেষ। তারপরে লাভ 1.50 লিখবা কলাম বরাবর, এটা 2.00, এটা 1.25 কলাম বরাবর লিখবো। কেন? কারণ আমরা জানি, দেখো এটার সাথে গুণ হবে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, আর ম্যাট্রিক্সে আমরা জানি সারির সাথে কলাম গুণ হয়। শেষ। এই করে বলো কি, করে বলো কি আসে। ওয়েট, দেখো এটা দুইটা সারি তিনটা কলাম, 2/3, দুইটা সারি তিনটা কলাম, আর এটা তিনটা সারি একটা কলাম। তাহলে দেখো 3 3 মিলে গেছে, প্রথমটা সারি দ্বিতীয়টা, সরি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হয়েছে, তাহলে 3 3 গুণ করা যাবে, বাকি থাকবে 2/1, দুইটা সারি একটা কলাম। গুণ করে দেখো কত আসে। এটা হবে 140 সাথে 1.5, আমি একবারে করে ফেলি। 140 গুণ 1.5 প্লাস 155 গুণ 2 প্লাস 132 গুণ 1.25, এটা আসবে 685। এটা হচ্ছে ঢাকায় মোট লাভ। এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করবা, 685 আসবে। তারপরে রাজশাহীতে 130 গুণ হবে 1.5 যোগ 100 গুণ হবে 2 যোগ 148 গুণ হবে 1.25, 580। রাজশাহীতে বিক্রিত বইয়ে লাভ 580 টাকা। তাহলে মোট লাভ তোমার কাছে কি চাইছে? মোট লাভ। হ্যাঁ, সুতরাং মোট লাভ সমান 685 যোগ 580, 685 যোগ 580, 1265 টাকা। কয়জন বুঝছো? শেষ, আজকে ক্লাস শেষ। তাহলে নির্ণায়ক আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। নির্ণায়ক আমরা আজকে ক্লাসে শুরু করতেছি না, নির্ণায়ক আমরা আগামী ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? বলো আজকে ক্লাসে সবগুলা ম্যাথ কে কে বুঝতে পারছো? আজকের ক্লাসে যা কিছু পড়াইলাম, আজকে ক্লাসের সবগুলা ম্যাথ বুঝতে পারছো কে কে? তাইলে এখন শুক্রবারের উইকলি এক্সামে সিলেবাস কি? প্রথম 4টা ক্লাসে যা কিছু পড়াইছি এবং লেকচার 1 থেকে 3 পর্যন্ত যা কিছু বাড়ির কাজ দিছি অতটুকুই সিলেবাস। আজকে ক্লাসের পর আলাদা করে কোনো বাড়ির কাজ নাই। তো 150 এ 150 পাইতে হবে, ঠিক আছে? তো বৃহস্পতিবারে হবে প্রবলেম সলভিং ক্লাস, লেকচার 1 থেকে 4 পর্যন্ত। সেম একইভাবে আগামী সপ্তাহে লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম, এইভাবে চলতে থাকবে। তারপরে একটা অধ্যায় শেষ হওয়ার পরে ওই অধ্যায়ের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ করবা, ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করবা, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করবা। আর যাদের টার্গেট মেডিকেল, তোমরা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করার দরকার নাই, শুধু সিকিউ এমসিকিউ এবং ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করলেই চলবে। ওকে, টি-শার্ট টি-শার্ট দেওয়া হবে না মেগা এক্সামে। চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওই অধ্যায়ের উপর যে মেগা এক্সাম হবে ওখানে টি-শার্ট থাকবে, ঠিক আছে? আর ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সামে মিনিমাম 30 জনকে টি-শার্ট দিব। খুশি? এইবার মিনিমাম 30 জন ম্যাট্রিক্স নির্ণায়কের মেগা এক্সামে, আরো বেশিও দিতে পারি। কাজেই সবাই পড়ো, সহজ অধ্যায়, সবগুলা ক্লাস করলেই পরীক্ষায় পারবা। ঠিক আছে, পরীক্ষার আগে ক্যালকুলেটরের ক্লাস হ্যাঁ হবে, এটা আমি নিব, টেনশন নাই। আর কারো যদি আরো তাড়াতাড়ি থাকে যে ভাই আমি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স আগেই শিখে ফেলবো, তুমি রাকিবের ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে সার্চ দিবা ম্যাট্রিক্স নির্ণায়ক ক্যালকুলেটর হ্যাক্স, তাহলেই চলে আসবে। বাট আমি একসাথে সবগুলো টাইপ দেখাবো, শুধুমাত্র ম্যাট্রিক্সের গুণ শেষ হয়েছে, এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, নির্ণায়কের মান সবকিছু একবারে দেখাবো, এই জন্য আমি লাস্টে দেখাবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ফুয়াদ বলছে ভাইয়া আপনি ফাহাদ হোসেনকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? ফাহাদ তো আমার গ্রুপের মডারেটর ছিল 22 ব্যাচের। তুমি ওকে কেমনে চিনো? ওকে, ম্যাট্রিক্সের মান নেই কেন? ম্যাট্রিক্সের কোনো মান নেই, ম্যাট্রিক্সের মান নির্ণায়কের সাহায্যে নির্ণয় করা হয়। ম্যাট্রিক্সের মান নেই, এই জন্যই নির্ণায়কের উৎপত্তি হয়েছে।
চিন্তা নাই, আগামী ক্লাসে আমরা এগুলো পড়বো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই। ওকে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।